সো আর দেরি না করে আমরা এবার ঘটনার দিকে যাব এবং প্রথমে আমরা যাকে দিয়ে শুরু করব তার ঘটনা কি বলবো, আমি আর কিছু বলতে চাই না শান্ত, আমরা সেটা বরং তার থেকেই শোনা যায়, তার থেকেই শুনবো আমরা। আপনারাই শুনুন যে কেমন লাগে আপনাদের কাছে। সো প্রথমে যে আছে আজকে এই মুহূর্তে আমাদের সাথে, তার পরিচয়টা জানবো এবং তার পরিচয় জানার আগে একটু বলি যে আজকে এমনিতে গলার কিছুটা সমস্যার কারণে আমাকে খুব কথা বলতে কষ্ট হচ্ছে। হয়তো পুরো এপিসোড জুড়ে আজকে অনেকেই আমার কথাটা একটু কম শুনতে পাবেন, বাট ঘটনার মধ্যে আজকে আমি মনোযোগ দিয়ে একজন শ্রোতা হয়ে যাব। শ্রোতাদের কাতারে বসে আজকে আমি ডর শুনবো। সো শুরুতে পরিচয়টা জেনে নিন। সুমন, চলো। জি, আপনার নামটা এবং পরিচয়টা বলুন। আমি শাহরিয়ার করিম, আমি নর্থ ইউনিভার্সিটির ইংলিশ লিটারেচারের একজন স্টুডেন্ট। আমি এখানে এসে এটা আমার দাদা জানের লাইফে ঘটে যাওয়া একটা গল্প। আচ্ছা। এবং তার লাইফে যা ঘটেছিল আমি তার মুখ থেকে এগুলো শুনেছি। আসলে আমি ঢাকায় থাকি, মাঝে মধ্যে গ্রামে যাওয়া হয়, আর গ্রামে গেলে দাদা বাড়িতেই বেশি থাকা হয়। সো আপনার দাদার বাড়িটা কোথায়? আমার দাদার বাড়িটা হচ্ছে পাবনা জেলাতে, বনগ্রামে আর আতাইকুলা থানার অন্তর্গত। আজকে যে ঘটনাটা বলতে যাচ্ছেন সেটা সেই ঘটনা কি ওই গ্রামকে নিয়ে? হ্যাঁ, এটা ওই গ্রামকে নিয়ে ঘটনা। আচ্ছা। আমি যখন ওখানে যাই তো বেশিরভাগ সময় দাদার সঙ্গে আমার সবচেয়ে বেশি সময় কাটে। দাদার সঙ্গে বিকেলে সময় কাটা, অনেকটা সময় আমরা রাতেও একসঙ্গে থাকি। সো রাতে যখন থাকি তো দাদা সেই ছোটবেলার মতো একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে ঘুমানোর আগে একটা গল্প না শুনলে ঘুম আসে না। দাদার বয়স কেমন হবে? আনুমানিক তো 60-এর উপরেই চলে যাবে। আচ্ছা। দাদার সঙ্গে যখন ঘুমাই, দাদা গল্প না পড়লে ঘুম আসে না। এই ঘটনাটা শোনার পরেই আমার লাইফে ছোট্ট একটু ঘটনা ঘটে গেছে। যদি এটা একটু অলৌকিক, সাধারণত কেউ বিশ্বাস করতে চায় না, আমিও বিশ্বাস করতাম না, বাট এটা যখন ঘটে গেছে তখন আমি জিনিসটা বুঝতে পারলাম যে না, অলৌকিক বা ভৌতিক বলতেও কোনো কিছু থাকে। তখন দাদা বয়স এক্স্যাক্টলি বলতে পারছি না, বাট তার তখন যৌবন। ঘটনাটা হচ্ছে হলো আপনার দাদার যৌবনকাল। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। সো দাদা তখন সবসময় কবরস্থানে তার বাবা মায়ের কবর জিয়ারত করতে যেতেন। অনেকেই অনেক কথা বলতো যে সবসময় কবরে যেতে হয় না, কবর যাওয়ার একটা টাইম থাকে, কিছু নির্দিষ্ট সময় মেনে সময় থাকে। হ্যাঁ, আমার গ্রামের প্রায় বলতো সবাই যে বিশেষ করে দুপুর টাইমে কখনো কবরস্থানে যাও, কারণ এই সময়টা সম্পূর্ণ ফাঁকা থাকে। হ্যাঁ, আমি নিজেও এটা শুনেছি যে ভর দুপুরে কবরস্থান কিংবা শ্মশান এগুলোতে যাওয়ার কিছুটা নিষেধাজ্ঞা রয়েছে। আচ্ছা, যাই হোক, তারপর কি হলো? আপনার দাদা যৌবনকালে কবরস্থানে গেলেন, মায়ের কবর জিয়ারত করতে গেলেন, তাই তো? আচ্ছা। সে প্রায় যেত, তার মা মারা যাওয়ার প্রায় 1-2 বছর সে কন্টিনিউয়াসলি এটা করেছে। সেদিনও তিনি এই দুপুর বেলাতেই গিয়েছিলেন। তিনি বরাবরের মতো দোয়া টোয়া পড়ছেন, হঠাৎ করে খেয়াল করেন যে তার আশপাশে কেউ একটা ঘুরছে। দাদাজান তখন চিন্তা করলেন যে না, আমার এদিকে মনোযোগ দেওয়া যাবে না। তিনি বারবার মনোনিবেশ করছিলেন তার দোয়ার দিকেই। বাট সাডেনলি দাদা একটু আর চোখে তাকালেন। তিনি বললেন যে আমি হঠাৎ যখন তাকালাম তখন দেখলাম যে দুটো বাচ্চা আমাকে ঘিরে গোল করে ঘুরছে। আমি বুঝতে পারলাম যে কবরস্থানের মাঝে। হ্যাঁ, কবরস্থানের মাঝে। তিনি ফার্স্টে ভয় পাননি। তিনি ফার্স্টে ভেবেছিলেন যে মেবি অন্য কেউ হয়তো জিয়ারত করতে আসছে, তার বাচ্চা হতে পারে। তিনি আবার মনোযোগী হলেন তার দোয়াতে। দাদা যখন আবার মনোনিবেশ করলেন, কিন্তু তারপরেও যখন দেখা গেল যে বাচ্চা দুটো তাকে ঘিরে ঘুরছে, তিনি তখন বুঝতে পারেন যে এটা কোনো ন্যাচারাল থিং না, নিশ্চয়ই কোনো একটা কিছু হচ্ছে। তখন দাদা জাস্ট ডান বাই যখন তাকিয়ে দেখলেন যে কেউ নেই, তখন তিনি আবার নিজের দিকে তাকিয়ে দেখলেন যে বাচ্চা দুটো সেখানে নেই। তখন দাদা একটু বুঝতে পারেন যে মেবি কিছু একটা হচ্ছে সেখানে, অতিপ্রাকৃত কোনো একটা ব্যাপার হচ্ছে। এটাই। দাদা তখন হঠাৎ করে তার ডান সাইডে একটু দূরের দিকে তাকিয়ে দেখলেন যে বাচ্চা দুটো একটি কবরের উপরে দাঁড়িয়ে আছে। দাদা বললেন যে বাচ্চা দুটো যে কবরে দাঁড়িয়ে আছে সেদিকে তাকালাম, তো দেখলাম যে কবর দুটো ছোট বাচ্চারই কবর, ওটা কোনো বড় মানুষের কবর না। এবং সাধারণত গ্রামে মহিলা এবং বাচ্চাদের কবর আলাদা করা হয় পুরুষদের থেকে। সো ও যে কবর উপরে দাঁড়িয়েছিল ওরা দুজন, সেই কবর দুটো ছোট বাচ্চাদের ছিল। এবং সাডেনলি দাদা দেখলেন যে বাচ্চা দুটো কবরের মধ্যে ঢুকে আছে, একদম ভ্যানিশ হয়ে যাওয়ার মতো, যে কবরে ঢুকে যাও এরকম হচ্ছে। দাদা তখন বুঝতে পারলেন যে সামথিং এখানে কিছু একটা ঘটছে যেটা ন্যাচারাল না। তিনি তখন তাড়াতাড়ি করে চলে আসতে চাইলেন, বাট তিনি পরেশগার মানুষ ছিলেন, যার কারণে তিনি সম্পূর্ণ দায়িত্বটা কমপ্লিট করে, যে সূরাগুলো পড়ার নিয়ত করেছিলেন সবগুলো সে কমপ্লিট করে খুব দ্রুত তিনি
বের হচ্ছিলেন, হাঁটতে চেষ্টা করছেন, বাট তার সামনের দিকে পা যাচ্ছে না। তিনি বুঝতে পারেন যে somehow কেউ একজন তার পা ধরে রেখেছে বা কোন একটা কিছু একটা তাকে পিছন থেকে টানছে। সাডেনলি তিনি পিছনের দিকে তাকালেন, তখন তিনি দেখলেন একটা লোক একটা কবরের উপরে চাদর গায়ে বসে আছে। দাদা বুঝতেই পারতেছিলেন যে এখানে কিছু একটা ঘটছে, কারণ কিছুক্ষণ আগে দুটো বাচ্চা তাকে ঘিরে ঘুরছিল। মানে দাদাকে ঘিরে বাচ্চা দুটো যখন ঘুরছিল তখন দাদা কিন্তু চারপাশে দেখেছে, তখন কিন্তু কেউ ছিল না ওখানে। সাধারণত কবরস্থানের গেট বন্ধ থাকে, কবরস্থানের গেটটাও খোলা দেখলেন না যে ওখান থেকে কেউ পরে ঢুকেছে এরকম কোনো কিছু আন্দাজ করবে না, সেরকম কোনো কিছু ছিল না, কারণ লোকটা দাদার ব্যাক সাইডে ছিল, গেলে দাদার পাশ দিয়ে যেতে হবে। বাট পরে দাদা আমাকে যেটা বললো যে আমি দেখার পরে ফার্স্টে ভেবেছিলাম গায়ে ওনার চাদর, পরে বুঝলাম যে না এটা চাদর না, এটা কাফনের কাপড়, কারণ চাদর কখনো এত সাদা হয় না, কাফনের কাপড় একটু ডিফারেন্ট। যেহেতু সেই লোকটা সাদা রঙের কাফনের কাপড় পেঁচিয়ে পেঁচিয়ে বসেছিল একটা কবরের উপরে। তো দাদা যেটা বলছিল যে আমি আসলে বুঝতে পারছিলাম না যে আমার পা কেন সামনে দিকে যাচ্ছে না, মনে হচ্ছিল যে কোন একটা চুম্বক শক্তি আমাকে পিছনের দিকে টানছে। তো আমি খুব চেষ্টা করছি সামনের দিকে যাওয়ার, আমি যে স্বপ্ন দেখছি কিনা আমি সেটাও বুঝতে পারছিলাম না, এটা এমন একটা সিচুয়েশন ছিল। দাদা তখন হঠাৎ করে পিছনে দিয়ে তাকালেন, দেখলেন যে লোকটা তার কাছাকাছি চলে এসছে, মানে তখন দূরে ছিল বাট কিছু সময় জাস্ট কয়েক সেকেন্ডের একটা ব্যাপার। যখন সে জাস্ট ব্যাক সাইডে যখন আবার লোকটাকে দেখতে গেল যে লোকটা কি করছে বা কে এটা, যখন আবার ঘুরলো তখন দেখলো যে লোকটা প্রায় ওনার কাছে চলে আসছে এবং কিছুক্ষণের মধ্যে লোকটা দাদাকে জড়িয়ে ধরে। মানে যে লোকটা বসেছিল সেই লোকটা কাছে এসে আপনার দাদাকে জড়িয়ে ধরে? এক্স্যাক্টলি। আচ্ছা, পুরো কাফনের কাপড়টা সহকারে দাদাকে জড়িয়ে একদম তার বুকের মধ্যে ঢেকে ফেলে। সাধারণত কাফনের কাপড়ে অনেক আতর লবণ, চেওড়া টাইপের অনেক কিছু দেয়া হয়। দাদা বলছে আমি ওরকম গন্ধ পাচ্ছিলাম এবং গন্ধটা বিশ্রী টাইপের কোনো কিছু ছিল না, গন্ধটা খুবই সুন্দর ছিল। তো দাদা বললেন যে ওখানে এখন আমি জ্ঞান হারিয়েছিলাম না কি হয়েছিল আমার আমি নিজেও বলতে পারি না, বাট যখন আমি চোখ খুললাম তখন আমি দেখতে পেলাম যে আমি পরিবারের মধ্যে আছি, বাড়িতে আছি, তোমার দাদি আমার পাশে আছে, আপনার দাদার স্ত্রী। এক্স্যাক্টলি। যখন মানে দাদা চোখ খুললো, মানে দাদাকে দেখে নাকি সবাই ভয় পেয়ে গিয়েছিল, তার চোখ লাল ছিল। তার বাসায় কিভাবে আসলেন এই জিনিসটা কি পরে জানতে পেরেছিলেন? হ্যাঁ, ওইটা হয়েছে যে দাদা ওখানেই জ্ঞান হারিয়ে পড়েছিলেন। আচ্ছা, বাট কবরস্থানের যে গার্ড থাকে সে দাদাকে দেখতে পায়, দেন দাদাকে নিয়ে বাসায় দিয়ে যায়। আর আপনার দাদার যতটুকু পর্যন্ত জ্ঞান ছিল তখন দেখেন যে ওই লোকটা কাফনে কাপড় পরে আপনার দাদাকে সে জড়ায় ধরেছে। ওইখানেই দাদা জ্ঞান হারিয়ে ফেলেন। তারপরে দাদা বলতে পারে না যে কি হয়েছে। বাড়ির সবাই বুঝতে পারছিল কিছু একটা ঘটেছে, না হলে এরকম তো হওয়ার কথা না, কারণ সে সবসময় যাচ্ছে। তো দাদা যখন জ্ঞান ফিরল দাদাকে অনেক প্রশ্ন করা হলো, বা দাদা নাকি তখন কথা বলতে পারছিলেন না। দাদা বলে যে অনেকেই অনেক কথা জিজ্ঞেস করছে, আমি তাদের কথা ঠিক মতো শুনতেও পাচ্ছিলাম না, শুধু মনে হচ্ছিল আমি এখনো কবরস্থানে আছি, ওই লোকটি আমার সামনে আছে, কাপড়ে যে গন্ধটা সেটা আমার নাকে এখনো ছিল। দাদা বলছিল যে এখনো সেই গন্ধটা সে পায়। ওই সময়টা আমার চরম হাসি পেয়েছিল যে এখনো পাচ্ছে, ব্যাপারটা কেমন, এটা এত বছরের ঘটনা এটা। তো দাদা তখন বলেছিল যে আসলে এই ঘটনাগুলো যাদের সাথে ঘটে এরাই এগুলো বোঝে, যার কারণে এগুলোকে বিশ্বাস করতে চায় না। আমি দাদার পাশে কথা বলতে বলতে সাডেনলি ঘুম এসে গেল, আমিও ঘুমিয়ে পড়লাম। মানে একসাথে ঘুমাচ্ছেন ওই সময় তো মূলত আপনি ঘটনাটি শুনছেন? হ্যাঁ। সো আমার একটা বদভ্যাস আছে, আমি সাথে একটানা ঘুমাতে পারি না, মাঝখানে ঘুম ভেঙে যায়, পানি টানি খাই। আর গ্রামের বাড়ি তো এক জায়গার মধ্যে সবকিছু পাওয়া যায়, এরকম কোনো কিছু বাইরে যেতে হয়। সো যখন ঘুমটা ভাঙলো আমি পানি খেতে উঠবো, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে দাদা যে ধরনের গন্ধের কথা বলছিলেন আমি সেটাই পাচ্ছিলাম। মানে ঘরের মধ্যে আবার আপনি সেই গন্ধ পাচ্ছিলেন? হ্যাঁ, এক্স্যাক্টলি। যে আমি ফার্স্টে বিশ্বাস করিনি, আমি যখন নিজে ওটা মানে ফিল করতে পারলাম যে কিছু একটা রুমের মধ্যে সেন্ট টাইপ, আমি ফার্স্টে ভেবেছিলাম মেবি দাদার কোনো আতর হতে পারে, বাট পরবর্তীতে দেখলাম যে না, দাদার কোনো আতর এখানে নেই, তিনি সবকিছু আলমারি লক করে রাখেন এবং এই ধরনের আতর সাধারণত মুখ বন্ধ থাকলে এতটা সেন্ট পাওয়া যাবে না যতটা আমি পাচ্ছিলাম। আমি তখন আমার নিজের ভয় পেয়ে যাচ্ছেন, আমি দাদাজানকে ডাকবো কি ডাকবো না আমি কিছু বুঝতে পারি, কারণ তিনি মুরব্বী ঘুমিয়েছেন। আমি ভয়ে আমি আবার আমার বিছানায় চলে আসলাম। সিরিয়াসলি আমি মানে ওই রাতটা আমি ঘুমাতে পারিনি, কারণ আমি এরপর থেকে সারাটা রাত আমি ওই গন্ধটা পেয়েছিলাম। আমি শুধু এতটুকু অবাক হচ্ছিলাম যে যেটা আমার দাদা পেয়েছে এত বছর আগে বা এখনো পাচ্ছে সেটা আমি কেন পাবো। আমি জানি এটার মধ্যে কোনো সায়েন্স বা কোনো কিছু আছে কিনা আমি জানি না, জাস্ট এতটুকু বুঝি যে সামথিং কিছু একটা হতে পারে এবং দুনিয়াতে অলৌকিক বলতে কোনো কিছু থাকতে পারে। আসলে আমাদের চারপাশে অনেক অতিপ্রাকৃত ঘটনা ঘটে, অনেক অলৌকিক ঘটনা ঘটে যেটা কোনো ব্যাখ্যা আমরা খুঁজে পাই না। এই ঘটনাটাও সেরকমই, এটা ওই রকমই কিছু একটা। তো এই ছিল আপনার একটি ঘটনা, তাই তো? হ্যাঁ।
তো আমরা ডট টিমের কাছে শুনেছিলাম যে আপনি আরো একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলেন। এক্স্যাক্টলি, সরাসরি সেই ঘটনায় চলে যেতে চাচ্ছিলাম। এখন আসলে যেটা আমি শেয়ার করতে চাচ্ছি এটা সম্পূর্ণই আমার এবং আমার একটা ফ্রেন্ডের লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা। আমার একটা ফ্রেন্ড আছে, আমার সঙ্গে পড়াশোনা করে, ওর নাম হচ্ছে বুলবুল। ওর গ্রামের বাড়ি আছে, কিন্তু ও কখনো মানে গ্রামে যায়নি, মানে ওর ফ্যামিলির কেউ গ্রামে থাকে না, আসলে ওর কখনো গ্রামে যাওয়া হয়নি। বাট সাডেনলি ওর ইচ্ছে হলো গ্রাম দেখা। সো আমি তো প্রতি ছুটিতেই গ্রামে যাই। সো ও একদিন হঠাৎ করে বলে যে আমি তোর সঙ্গে তোর গ্রাম দেখতে যাবো। ওকে ফাইন, যাবি, সমস্যা কোথায়। সো আমরা বাড়িতে পৌঁছাই। আমার গ্রামেও অনেকগুলো ফ্রেন্ড ছিল, আমি বুলবুলের সঙ্গে ওদের পরিচয় করে দিই। কন্টিনিউয়াসলি আমরা সবসময় ঘুরতে বের হতাম। আচ্ছা, একদিন হঠাৎ ফ্রেন্ডরা সবাই মিলে ঘুরছি, একটা জায়গায় পৌঁছালাম। জায়গাটা দেখে নিজে মনে একটা কিউরিয়াসিটি জাগলো। মানে জায়গাটা কিরকম ছিল? জায়গাটা এমন ছিল, একটা কেন্দ্রকে ঘিরে চারপাশে বাঁশ, লাল ফিতা টাইপের, সুতার ফিতা যেটাকে বলে, ওই রকম কোন ফিতা দিয়ে মানে বাঁধা, সার্কেল করা। মানে ভেতরে কি কিছু ছিল নাকি পুরো খালি জায়গার চারপাশে হচ্ছে এরকম কিছু? পুরো খালি জায়গার চারপাশে, আবার ভিতরে ঘাস টাইপের, একটু উঁচু টাইপের এরকম ছিল আর কি। মনে হচ্ছিল যে বদ্ধভূমি যেমন সাধারণত চারপাশে ঘেরা থাকে, ওই রকম কিছু একটা ছিল। মোট কথা একটি স্পেশাল জায়গাটা দেখে হ্যাঁ, বোঝা ছিল কেউ এটাকে স্পেশালি এটাকে ঘিরে রেখেছে। ফ্রেন্ড রাশেদ, মানে আমরা ওই দিক দিয়ে যাচ্ছিলাম, যখন এর সামনে গেলাম তখন আমার ফ্রেন্ডটা বলল যে দেখ, ওইটার কাছাকাছি যাওয়ার প্রয়োজন নেই, আমরা দূরে দাঁড়িয়ে এটা দেখতে পারি। মানে গ্রামের যে রাশেদ ছিল ওটা। আচ্ছা, বললাম কেন, আমরা ওটার কাছে গেলে সমস্যা কি? তো বলছে আসলে গ্রামের লোকজন এই জায়গাটাকে খুব পবিত্র মনে করে। সাধারণত অপবিত্র শরীরে বা অপবিত্র কোনো জিনিস এখানে নিয়ে আসাটা উচিত না। আর এই মুহূর্তে আমরা পবিত্র নেই, আমরা অজু করা নেই, আসলে ওটার কাছে আমাদের যাওয়াটা আসলে উচিত না। আমি আসলে এটা নিয়ে কিছু বলিনি, মেবি কিছু একটা হতে পারে। বাট আমার ফ্রেন্ডটা মানে মুচকে হাসছে, বুঝতে পারলাম যে ও জিনিসটাকে তার আমলে নিচ্ছে না। আচ্ছা, তো একটা ফ্রেন্ড বললো যে ঠিক আছে, এসে যখন পড়েছিস দূর থেকে তোর যদি কোনো কিছু চাওয়ার থেকে তুই চেয়ে যেতে পারিস না। গ্রামের যে ফ্রেন্ড গুলো সেগুলো, হ্যাঁ ওরা বলছে। আর এটা শুনে হচ্ছে আপনার ঢাকার যে ফ্রেন্ড আপনার সাথে গিয়েছিল, নামটা বোধহয় বুলবুল। হ্যাঁ বুলবুল, উনি হচ্ছে মুচকি মুচকি হাস। হ্যাঁ উনি আসছেন আর কি। আমি পরে বললাম যে কিছু চাইবো মানে কি? তো পরে বলছে যে হ্যাঁ, এখানে এমন একটা বিশেষতা আছে যে এখানে যদি কেউ কোনো কিছু চায়, মন থেকে যদি চায় এবং সেটা যদি ভালো কোনো কিছু হয়, সে সেটা পেয়ে যায়। আচ্ছা ঠিক আছে, চাইবার হলে পরে দেখা যাবে। পরে আমরা ওখান থেকে চলে আসি। দেন দু একদিন আমরা বিভিন্ন জায়গায় ঘুরি। আমার ফ্রেন্ড গুলা আবার অন্য কাজে চলে গিয়েছিল, মানে ওরা তখন গ্রামে ছিল না, জেলা শহরের দিকে কোন একটা কাজে গিয়েছিল। সো বুলবুলকে নিয়ে একাই বের হলাম। হাঁটতে হাঁটতে এলোমেলো ভাবেই, মানে বলা যায় যে এলোমেলো ভাবে আমরা হাঁটতে হাঁটতে ওখানে পৌঁছে যাই। আচ্ছা, কি সন্ধ্যার পরে বলছিলেন? না, সন্ধ্যা ওর গধূলি যেরকম টাইমটা হয় সাধারণত, একেবারে সন্ধ্যাও না। তো ওখানে যাওয়ার পরে আমার ফ্রেন্ডটা হঠাৎ করে ওইদিকে যাচ্ছে, কি রে তুই ওইদিকে যাচ্ছিস কেন? মানে ও পরে বলছে দাঁড়া, যাইতো। আমি ওকে হাত টেনে ধরলাম যে না, ওদিকে যাওয়ার দরকার নাই, যেহেতু গ্রামের লোক এটাকে মানে, এটাকে এতটা সাধারণ মনে করাটা আমার মনে হয় না যে উচিত হবে। তো আমার ফ্রেন্ড বলছে যে তুই একটা এডুকেটেড একটা ছেলে, শহরে একটা ছেলে, তুই গ্রামের মানুষের মতো চিন্তা ভাবনা শুরু করবি, এটা তো আমি আসলে তোর কাছ থেকে আশা করিনি। কারণ যে দেখ, গ্রাম্য চিন্তা বলতে কোনো কিছু না, মানুষের বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় কথা, আর কোনো কিছু থাকতেই পারে। তো বলছে ঠিক আছে, আমি প্রমাণ করতে চাই। তো আমি বুলবুলকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম, সে মোটেও বুঝবে না। তেমনি আচ্ছা ঠিক আছে, তুই এখানে দাঁড়িয়ে তোর যদি কিছু চাইবার থেকে তুই চা। তো বলছে আমি চাইবো না, বাট আমি এটাকে প্রমাণ করতে চাই যে এটা জাস্ট মানে একটা অন্ধবিশ্বাস, আমি জাস্ট এটাই প্রমাণ করতে চাই। মানে ওর মাথায় এটা ঢুকে গেছে যে এটা প্রমাণ করবে। তো বলছে যে তুই কি করতে চাচ্ছিস এক্স্যাক্টলি? তো বলছে আমি এখানে পেশাব করবো। আমি তো পুরো শুনে অবাক হয়ে যায় যে তুই এটা চিন্তা করলি কি করে, আশ্চর্য, আর আমি তোকে এটা করতে দেবো, তুই এটা ভাবলি কি করে? আমি বিশ্বাস করি না করি সেটা অন্য ব্যাপার, বাট গ্রামের মানুষ অন্যরা বিশ্বাস করতো, অন্যের বিশ্বাসে আঘাত করাটা তো আমাদের উচিত না, কেন এটা করবি? ও তখন উল্টা বলতেছে যে আমি কারো বিশ্বাসে আঘাত করছি না, বাট আমি এতটুকু বোঝাতে চাচ্ছি যে অন্ধবিশ্বাসটা ঠিক না। আমি তো মানে ওকে ঠেকাতে পারলাম, ও ব্যাস স্টার্ট করে ফেললাম। আচ্ছা, দেন আমি ওকে ওখান থেকে টেনে নিয়ে আসলাম। তখন কি আশেপাশে কেউ ছিল না? না, ওই সময়টা ওখানে কেউ, তখন তো সন্ধ্যা অলরেডি হয়ে গেছে। আমি যখন ওইখানে স্ট্যান্ড ছিলাম তখন গধূলি ছিল, বাট কথাবার্তা করতে করতে সন্ধ্যা হয়ে আসছিল আর কি। সো পরে আমরা বাড়িতে ফিরি, ও আর আমি একই রুমে ঘুমাই। এসে ফ্রেশ হওয়ার জন্য জাস্ট জামা কাপড় ছাড়লাম, তো আমি সাডেনলি খেয়াল করলাম যে ওর পিঠে কোন একটা দাগ, লাল টাইপের দাগ খেয়াল করলাম। তো আমি
তখন জাস্ট বুলবুলকে বললাম যে বুলবুল একটু দাঁড়া। আমি মানে আরো কাছে গিয়ে খেয়াল করলাম যে ওর পিঠে মেবি কেউ আঁচড় দিয়েছে, এরকম টাইপের দাগ। ওর হাত দিলাম, ও কোনো ব্যথা অনুভব করতে পারছিল না। মানে ব্যথা অনুভব করছেন কিন্তু বাইরে থেকে দেখে মনে হচ্ছে আঁচড় দিচ্ছে। ও যখন ঘুরলো খেয়াল করলাম যে ওর বুকেও ওই একই দাগ। ও তখনও খেয়াল করেনি, তো বলছে যে সমস্যাটা কি, তুই আমাকে এবার ঘোরাচ্ছিস কেন? তো আমি ওকে আয়নার সামনে দাঁড় করানোর পরে তখন ও মানে পুরো অবাক হয়ে গেছে যে কি ব্যাপার, এটা কোত্থেকে এলো। দেন আমি ওকে পরে বললাম যে আমাদের মেবি ঢাকায় চলে যাওয়া উচিত, এখানে থাকাটা ঠিক হবে না। আর আমি আসলে এই জিনিসটা চাচ্ছিলাম না যে বাইরের মানুষ জানুক, কারণ এটা গ্রামের মানুষের বিশ্বাসের উপর আঘাত। সেটাই। বাট সকালে যখন ঘুম থেকে উঠলাম খেয়াল করলাম যে ওর গলার এইদিকে ওর মানে লাল দাগটা সামনে উপরের দিকে উঠে আসছে। তখনই বুঝলাম যে মেবি এটা ছড়াচ্ছে দাগ। তো আমি বুলবুলকে বললাম যে দেখ আমাদের মেবি এখানে থাকাটা ঠিক হবে না, আমাদের এখানে যেতে হবে। ও জাস্ট বলল ওকে ফাইন আমরা যাই। ওর এটা কেমন ছিল, মানে এক্সপ্রেশন কেমন ছিল ও যখন দেখছে যে এরকম আঁচড়ের দাগ পড়ছে? ও ওই মুহূর্তটা থেকে ভয় পাওয়া শুরু করেছিল। বিশ্বাস করেছে কিনা আমি জানি না, বাট আমি বুঝতে পারছিলাম যে একটু ভয়ের মধ্যে আছে। দেন আমরা ঢাকায় আসি। ঢাকায় আসার পরে আমরা একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করি, ওকে নিয়ে যাই। তো ডাক্তার ওগুলো টেস্ট করে, টেস্ট করার পরে ডাক্তার নিজেও বুঝতে পারছিল না যে দাগটা কোত্থেকে হলো, কারণ ওখানে কোনো আঘাতের চিহ্ন নাই, শুধু আঁচড়ের মতো দাগ। সে ব্যথা অনুভব করে না, শুধুমাত্র জাস্ট আঁচড়ের দাগ। ডাক্তার মেডিসিন দেয়। তো কয়েক মাস মধ্যে দেখি যে ওর দাগগুলো অনেকটা হালকা হয়ে আসছে, প্রায় মিশে গেছে দাগটা এরকম একটা সময়। সাডেনলি খেয়াল করলাম যে ওই দাগটা আবার মানে পুনরায় গাঢ় হয়ে ওঠার মতো অবস্থা। আচ্ছা, তখনই বুঝতে পারলাম যে মেবি এটা এমন একটা অবস্থা যে মানে এই দাগটা মিশতে চাচ্ছে না। মানে ব্যাপারটা এরকম হলো যে দাগটা মুছে যায় যে এমন অবস্থা আসছে আবার নতুন করে দাগ হয়ে যাচ্ছে, নতুন করে দাগ হয়ে যাচ্ছে। এখন আমি এটাকে ব্যাখ্যা যদি বিভিন্ন ভাবে করা যায় তাহলে অনেকভাবে ব্যাখ্যা করা যায়। যেহেতু গ্রামের মানুষের বিশ্বাস এখানে কোনো অপবিত্র কোনো কিছু করা যাবে না, বাট আমার ফ্রেন্ডটা করে ফেলেছে, এটার কারণে একটা ক্ষতি হতেই পারে। এটা ক্ষতি হতেই পারে। এখন আমি যেটা মনে করি যে আমি যদি কথাটাকে এভাবে নেই যে এটা একটা সাইন, পিঠে দাগটা মিশছে না, দ্যাট মিনস তুমি যে অপরাধ করেছো সেই শাস্তি থেকে যে আমাদের শরীরে বা কোথাও যে দাগটা বা মনে যে কষ্টটা থাকে সেটা বারবার প্রমাণ করে দেয়, বারবার ওকে বুঝিয়ে দেয় তুমি যে পাপ করেছো নেক্সট টাইম তুমি সেটা আর করো না। মানে আমরা যদি একটা সতর্কবাণী, সাধারণত একটা কথা আছে যে পাপ কখনো কিন্তু চাপা থাকে না, সেটা একসময় প্রকাশ পায়। এটা যদি আমি ওভাবে ব্যাখ্যা করি তাহলে ওভাবেও হয় যে আমার ফ্রেন্ডের দাগটা মুছে যাচ্ছে আবার সেটা গাঢ় হচ্ছে, তার মানে সেই দাগটা মুছতে চাচ্ছে না, যে সে যে অন্যায়টা করেছে সেটা সবাইকে দেখাতে চাচ্ছে যে সে এটা অন্যায় করেছে। এক্স্যাক্টলি আমি জানি না এখন আপনার ফ্রেন্ডের কি অবস্থা। এখন আমার ফ্রেন্ড আসলে খুবই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছে। এখন তো প্রায় ক্লাস ছেড়ে দিয়েছে, সে ইউনিভার্সিটিতে আসে না, সবসময় বাসায় থাকে, কারোর সঙ্গে দেখা করে না, কথা বলে না। জাস্ট আমি গেলে আমার সঙ্গে একটু কথা বলে, খুব কান্নাকাটি করে, মেডিসিন খায়, ঠিক হচ্ছে, আবার সেগুলো আবার যখনই ঠিক হয়ে যায় তখনই আবার নতুন করে হচ্ছে আর কি। এখন এইভাবেই চলছে আর কি। তো এই ছিল আপনার ঘটনা। এক্স্যাক্টলি এটাই ছিল। এবং আমি আসলে এটা শুধু এই ধরনের গল্প শুধু গল্প না, আমি জাস্ট এটা বোঝাতে চাচ্ছি যে আমরা জীবনে চলার পথে অনেক কিছুই পাই, ভালো মন্দ সবই পাই। সো যদি কোনো সতর্ক বাণী পাই কোথায়, সো আমাদের উচিত না কোনো মানুষের বিশ্বাসকে আঘাত করা বা কোথাও কোনো অন্যায় হচ্ছে সেখানে গিয়ে সেটা করা। সো এটা দ্বারা আমাদের কোনো ক্ষতি হতেই পারে। আসলেই তাই। অনেক ধন্যবাদ শাহরিয়ার করিম। আপনার নামটা এবং পরিচয়টা বলুন। আমি আকাশ, বসুন্ধরা, ঢাকা বসুন্ধরা থেকে। আচ্ছা, আপনি আপনার ঘটনা বলতে চাচ্ছিলেন। আমরা যতদূর শুনলাম যে ডট টিমের কাছে যে আপনার বোনের সাথে অস্বাভাবিক কিছু হয়েছিল। হ্যাঁ, এটা হচ্ছিল 2012-তে আর কি এই ঘটনাটা। আর ফ্যামিলিতে আমরা হচ্ছিল 3 জন ওই টাইমটাতে। আমার বাবা নেই, আমি, আমার মা আর হচ্ছিল আমার ছোট বোন, যার কারণে আর কি আমার খুব আর্লি ম্যারেজ আর কি। তো আমার নানু বাড়িতে আমার বিয়ে হয়, তখন আমরা উত্তরাতে থাকি আর কি। মানে এখন বসুন্ধরাতে থাকি? এখন বসুন্ধরাতে, মানে ঘটনাটা বসুন্ধরাতেই হয় বেসিক্যালি আর কি। তো তখন আমরা উত্তরাতে থাকি। তো আমি চলে যাই আমার বিয়ের পরে, আমি আর কি নানু বাড়িতে ছিলাম আমার ওয়াইফের এক্সামের জন্য। তো মধ্যখানে আমার আম্মা আমাকে বলে যে তুমি একটু আসো, আমরা একটু বাসা শিফট করব, উত্তরা থেকে বসুন্ধরাতে চলে যাব। তো আমি আসার পরে হচ্ছিল বাসা শিফট করি। তো শিফট করে আর কি আমার আবার একটা হ্যাবিট যে আমি হচ্ছিল রাতে আমার রুমটা যদি ক্লিয়ার না হয় আমি ঘুমাতে পারি না। আমার রুমটা ফুল ক্লিয়ার করে শাওয়ার নিয়ে রুমে ঢুকতে রাত 2:30 থেকে 3টা বাজে তখন। তো ওই টাইমে আমি রাতে লাইটস অফ করে আমি
বেডে শুয়ে আমি আমার ওয়াইফকে ফোন দিয়ে কথা বলতেছি। এমন টাইমে আমি আর কি বাহিরে শুনতে পাই যে কে যেন যে হার্ট। এটা কি বাসা শিফট করার পরে? হ্যাঁ, শিফট করা বসুন্ধরাতে, আমাদের নতুন বাসাতে ওঠার পরে ফার্স্ট ডেতেই আর কি। আচ্ছা আচ্ছা, তখনও সবকিছু অগোছালো অগোছালো। সামনের রুমটা আর কি ড্রয়িং রুমে সব মালপত্র রাখা। মনে হচ্ছে যে কে যেন মানে হাঁটাহাঁটি করতেছে, এমন মনে হচ্ছে যে পায়ে নুপুর, সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা। তা আমার রুমটা তো টোটালি অন্ধকার, লাইটস অফ। তো বাহিরে আর কি লাইট অন করা। আমার রুমের সামনে দিয়ে যে হাঁটতেছে, দরজার নিচের থেকে বোঝাই যাচ্ছে যে কে যেন হাঁটতেছে। তো আমার আম্মু আবার রাতে তাহাজ্জুদের নামাজ পড়েন, তো যার কারণে আমি মনে করছিলাম যে আমার আম্মু মনে হয় নামাজ পড়ার জন্যই আর কি উঠছে। তো বিষয়টা আমি আর মাথায় রাখিনি। আমার ডোর তো লক করা আর কি। কে যেন আমার মানে ডোরের সামনে থেকে হেঁটে আমার সামনে এসে আমার দিকে তাকায় আছে। তো যেহেতু মানে লাইটস অন হোয়াট এভার, সেই মুহূর্তে আপনার ঘরটা অন্ধকার ছিল, কিন্তু আপনি ফিল করতে পারছেন যে কেউ যদি হেঁটে আসে, অবশ্যই এটা যে কেউই আর কি মনে হচ্ছে যে কে যেন হেঁটে এসে আমার দিকে তাকায় আছে। তো আমি সাথে সাথে ফোন কানের থেকে সরায় আমি ওদিকে মেরে দিছি যে বিষয়টা কি দেখার জন্য আর কি, কে এসে দাঁড়ালো। তো কোথাও কিছুই না। তো সাথে সাথে আমি একটু ওই টাইমটা একটু ঘাবড়া যাই। তো উঠে আমি মানে লাইটস অন করি, কোথাও কিছু দেখি না। খাটের নিচ চেক করি, আবার বারান্দা চেক করি, কোথাও কিছুই নাই। তো সাথে সাথে আমি রুম থেকে বের হয়ে আশেপাশে সব জায়গায় চেক করি, কোথাও কিছু নাই। তো আম্মুর রুম আমি নক করি। নক করার পর আম্মুকে জিজ্ঞেস করি যে তুমি কি উঠছিলা কিনা। সেও বলে যে না, আমি উঠি নাই। বিষয়টা ওইখান থেকে আর কি ইগনোর করে চলে আসি। তো রাতে আমি ঘুমায় পড়ি। পরের দিন রাতে আবার আমি চলে যাই নানু বাড়িতে। যাওয়ার পরে আমার ছোট বোন আর কি বিষয়গুলো, সেম বিষয়গুলো ও আর কি খেয়াল করে। যে এক রাতে নাকি ও খেয়াল করছে যে তখন শুধু আম্মু আর আমার ছোট বোন থাকতো আর কি। তো খেয়াল করছে যে আমাদের টোটাল বাসার এই চাবিটা হচ্ছিল আমাদের ডাইনিং রুমের যে ফ্রিজের উপরে আর কি থাকে। আমার ছোট বোনের রুমের গেট খুলে আর কি ডাইনিং রুমে ঢোকা যায়। তো ও আওয়াজ পাচ্ছে যে কে যেন ডাইনিং রুমের আর কি চাবির নাড়াচাড়া করতেছে আর কি। তো ও বিষয়টা কিছুক্ষণ খেয়াল করার পরে ডোরের নিচ থেকে আর কি দেখার চেষ্টা করতেছে যে বিষয়টা কি। কোনো কিছুতেই কিছু হয় না। 10 মিনিটস আবার অফ ছিল, আবার 10 মিনিটস পরে সেম মনে হচ্ছে কি হাঁটতেছে, আবার ওই চাবির গোছাটা ধরে নাড়াচাড়া করতেছে। তো তারপরেও অনেকক্ষণ আর কি তাকায় থাকে। আমাদের আর কি স্টোর রুম আর হচ্ছিল কিচেন, দুইটার মধ্যখানে একটা গলি আছে আর কি। তো ও জাস্ট খেয়াল করলো যে কে যেন ওই গলি দিয়ে ঢুকতেছে আর কি। ওর মাথায় কিন্তু ওই ভৌতিক টাইপের কোনো চিন্তা আসেনি, যেহেতু ওরা বাসায় একা। ওর চিন্তাধারা এরকম আসছে চোর ডাকাত সামথিং কিছু। তা আম্মুর সাথে সাথে উঠে গেছে, এই কি হয়েছে বলতে, আম্মা তুমি কথা বলো না, কে যেন ড্রয়িং রুমে হাঁটতেছে, সিকিউরিটিরে ফোন দাও, মনে হয় চোর ডাকাত কেউ আসছে। তা আম্মুও কিছুক্ষণ পরে এই সেম আওয়াজটা পেলো। আম্মুর সাথে সাথে সিকিউরিটিকে ফোন দিছে, দেখো কি যেন বাসার ভিতরে কারা যেন ঢুকছে। সিকিউরিটির সাথে সাথে আরো 2-3 জন মিলে দোতলায় চলে আসে। আমরা তখন দোতলাতে থাকি আর কি। আচ্ছা, আম্মু সাহস করে গেট খুললো, গেট খুলে বের হয়ে পুরা রুম চেক করলো, স্টোর রুম থেকে শুরু করে আমার রুম থেকে গেস্ট রুম থেকে শুরু করে সবকিছু চেক করলো, কোথাও কিছু ছিল না। তখন আম্মুর মনের ভিতরে একটু খটকা লাগলো আর কি, বিষয়টা কি। আমার ছোট বোন একদম ওভারশিওর যে ও কাউকে দেখছে। তো 3 মাস পরে যখন আমরা আসলাম, আসার পরে তখন আমাকে এই স্টোরিটা বললো যে এরকম বাসার ভিতরে কিছু একটা ঘটতেছে। তো প্রায় রাতেই শোনা যায়। আর আমার যেহেতু আমরা দোতলাতে থাকি, তো আমাদের পাশে যে সানসেট, ওইখান থেকে রাতের বেলা বিশেষ করে আমার ছোট বোনের রুমের মানে ও টের পায় যে কে যেন হাঁটে, জানালাটার যে একটা নেট থাকে, ওই মনে হয় যে নেটটা কে যেন বারবার খুলতেছে আর লাগাচ্ছে। আচ্ছা, তো মানে এই প্রত্যেক দিন ওর কমপ্লেন শুনতাম যে ভাইয়া এরকম কে যেন হাঁটে, রুমের ভিতরে কে হাঁটে, আমাকে ডিস্টার্ব। আচ্ছা, আপনি যখন ফিরে আসলেন তখন কি আপনি ও দেখা শুরু করলেন বা কোনো ফিল করতে পারতেন? না, আমি এর পরের থেকে আমি কিছু আর টের পেতাম না আর কি। বাট আমার ওয়াইফ এই বিষয়গুলো আর কি খেয়াল করতো, ও আর কি টের পেত। তো আমি আবার ফার্স্ট ইয়ারেই আমি বেবি নিয়ে নিই আর কি। তখন ওয়াইফ 2 or 3 মান্থ আর কি কনসেপ্ট আর কি। আচ্ছা, তো আমার ছোট বোনের রুমে একটা আর কি কিছু টাইপের শোপিস থাকে না, যে ওয়াল শোপিস যেগুলো আর কি টুংটাং করে আওয়াজ করে। তো এটা হচ্ছিল আমার ছোট বোনের ব্যালকনির ডোরের ওইখানে ছিল আর কি। তা আমি ওকে বলতাম যে দেখ তোর হয়তো এটা মনের ভুল, এগুলো নাড়াচাড়া এগুলো হচ্ছে আর কি। তো ও জিদ করে ওইটার লাস্টে ছিঁড়ে ফেলছে যে যা, এটা আমি ছিঁড়ে ফেললাম, তারপরও যদি এখন থেকে যদি আমি আওয়াজ পাই তাহলে কিন্তু তোর খবর আছে। কন্টিনিউ প্রত্যেক রাতে ও এরকম আওয়াজ পাচ্ছে। শুধু আপনার বোনই পাচ্ছে? আপনার মা এবং আপনি পাচ্ছেন না? আমার মা, আমি তখন আমার ওয়াইফও বেশি একটা পায় না আর কি। তো বিষয়টা এক সময় আর কি একটু বেশি এক্সট্রিম লেভেলের ও পাওয়া শুরু করছে, যে দেখা গেছে যে রাতের বেলা ওর পাশ দিয়ে হাঁটতেছে বা ও মানে এগুলো আর কি ও বলতো আর কি। ও আর কি খেয়াল করতেছে, এই করতেছে, রাতে ঘুমাতে পারতো না, জানালার আওয়াজ করতেছে, এই করতেছে। তো একদিন একদম ভোর আজানের আগে আমার ওয়াইফ হাউমাউ করে কান্নাকাটি করে উঠছে অনেক জোরে। তো সাথে সাথে লাইটস অন করলাম, আম্মুকে ডাক দিলাম, বিষয়টা কি হলো। তো ও বলতেছে যে ওকে কে যেন জোরে
জোরে জোরে ওর সারা শরীর চিমটি কাটতেছে, আর ইভেন ওর যেখানে যেখানে চিমটি কাটছে ওই জায়গাগুলো পুরো লাল হয়ে গেছে। সাথে সাথে আমার ওয়াইফকে পাঠাই দিলাম আমার আম্মুর রুমে। তো তখনও আমরা বিষয়টা নিয়ে এতটা পরিমাণ সিরিয়াস যাইনি। এরপরের থেকে আমার আম্মু বিষয়গুলো আর কি খেয়াল করা শুরু করলো যে বাসায় কিছু একটা প্রবলেম হচ্ছে। ইভেন ওই টাইমগুলোতে আমার ছোট বোনের বিষয়টা এমন হয়ে দাঁড়াইছে খুঁটিনাটি কোনো একটা বিষয়, এটাতে রাগের কোনো বিষয়ই না, এই বিষয়গুলোতেও এক্সট্রিম লেভেলের রাগ হয়ে যেত, যেটার কোনো মানেই না, ওয়ে নেই। দেখা গেছে যে রাগ করে মানে দরজা আটকায় দিয়ে ভাঙচুর শুরু করছে এমন। তো এরকমই মানে রাগ দেখাতে দেখাতে হুট করে একদিন ভোরবেলা যেমন ছিল আমার ওয়াইফকে ডিস্টার্ব করছিল, এরকম ঠিক আজানা আগ মুহূর্তে আমার ছোট বোন মানে ওয়াশরুমে গেছে। তো ওয়াশরুমে যাওয়ার পরে মানে স্যাভলনের একটা বোতল ওইটা ভাঙে, ওইটা ভেঙে নিজের হাত নিজে কাটে। কাটার ঠিক মানে 10 মিনিটস পরে ওর খেয়াল পড়ছে যে ও হাত কেটে ফেলছে, তখনও চিল্লাচিল্লি শুরু করে। তো মানে যখন কাটছিল তখন সে বুঝেই নেই যে সে নিজের হাত নিজে কেটে ফেলছে অলরেডি। তো মানে চিল্লাচিল্লি শুরু করছে, সাথে সাথে আমরা সবাই দৌড়ে আসলাম। কি হলো এত ভোরবেলা কিসের চিল্লাচিল্লি? আমি ভাবছি মনে হয় আম্মুর সাথে কোনো রাগ করছে, রাগ করে এরকম কিছু একটা করছে। আমি সাথে সাথে ওকে আমরা হসপিটাল নিয়ে যাই, ওইখানে আর কি ওর ড্রেসিং হয়। ড্রেসিং হওয়ার পরে ওকে জিজ্ঞেস করি যে বিষয়টা কি, খুলে বলতো কি হয়েছে, আম্মু তোকে কিছু বলছে? বলে ভাইয়া আমি যে কেন এটা করছি আমি নিজেও জানি না। তো বিষয়টা আমি মনে করছি যে মনে হয় কোনো একটা বিষয় ডিপ্রেশনে আছে, যার কারণে মানে ও লুকাচ্ছে, আমাদের কাছে লুকোচ্ছে আর কি। তো বিষয়টা নিয়ে সেই রাত্রেই ও আবার স্বপ্নে দেখে যে একটা ছেলে আর একটা মেয়ে আমাদের ড্রয়িং রুমে বসা, ছেলে আর মেয়ে দুটো আর কি খুবই ঝগড়া করে। তো ছেলেটা মানে মেয়েটাকে জোরে চর মারার পরে মানে মেয়েটা উঠে এসে আমাদের যে স্টোর রুম ওই রুমে ঢুকে সুইসাইড করে। আচ্ছা, মানে এইটা আর কি আমার ছোট বোন সেই রাতেই স্বপ্নে দেখে, যে রাতে সে হাত কেটে মানে যেদিন ভোরবেলা আর কি হাত কাটে, ওই দিনটা তো গেল আর কি, ওই রাতেই আর কি স্বপ্নে দেখে। তো পরের দিন ভোরবেলায় আর কি উঠে সাথে সাথে আমি এরকম স্বপ্নে দেখছি। তো সাথে সাথে আমরা সিকিউরিটির যে ম্যানেজার আমাদের, ওকে ডাকলাম যে বিষয়টা কি, বাসায় কি কোনো প্রবলেম আছে কিনা নাই, আপনি একটু খুলে বলেন। বলে না ভাইয়া এমন কোনো তো এই বাসায় এমন প্রবলেম নাই, এমন কোনো কমপ্লেন কখন আমরা শুনি নাই। তো ভালো কথা, যেহেতু শুনেন নাই তাহলে হয়তো বা আমাদেরও মনের ভুল হতে পারে, কিন্তু এত কিছু ঘটতেছে এই করতেছে এইগুলো তো একদম যে ফেক এমন কিছু না। আর সব থেকে মজার বিষয় হলো যদি আমাদের ওই বাসাটাতে ওই টাইমে মানে কেউ যদি একা কোনো রুমে বসে থাকে বা ল্যাপটপে কাজ করতেছি বা করতেছি, ফ্যানটা আপ ডাউন করে, যেমন ভোল্টেজ আপ ডাউন করলে যেমন ফ্যান কমে যাবে আবার বেড়ে যাবে, ঠিক সন্ধ্যার পরে এই ঘটনাগুলো ঘটতো আর কি। যে কোনো রুমে বসে আছেন, কোনো কাজ করতেছেন, ফ্যান আপ ডাউন করতেছে। এখন হয়তো আমরা ভাবতাম যে ভোল্টেজ আপ ডাউন করতেছে, এখন যখন ফ্যানটা কমে যাচ্ছে তখন সাথে সাথে যদি আমি রেগুলেটরের সামনে আসি তখন দেখি না রেগুলেটর কমানো, আচ্ছা, বাট ভোল্টেজ আপ আছে, রেগুলেটর কমানো। সেটা আবার বাড়ায় দিলে কিছুক্ষণ পরে দেখা গেছে আবার অটোমেটিক গেল, এমন কাহিনী। তার কিছুদিন পরে হচ্ছিল আমার ওয়াইফ যে কনসেপ্ট ছিল আর কি, তো আমার শ্বশুর শাশুড়ি আর কি আমার বাসায় আসে আর কি আমার ওয়াইফকে দেখার জন্য। তো সপ্তাহখানেক তারা ছিল। একদিন রাতে মানে আমার যে শাশুড়ি আম্মা সে আর কি দেখে মানে তার রুম তো লাইটস অফ করা, আম্মুর হাতের মতো একটা হাত আর কি ওই রুমে ঢুকে আর কি ফ্যানটা অফ করে দেয়। আমার শাশুড়ি আম্মা আবার আমার শ্বশুর আব্বাকে আর কি উঠে আর কি বলতেছে যে দেখো বেআইন মনে হয় মজা করতেছে, হুট করে রাতের বেলা ফ্যান অফ করে দিল কিসের জন্য। তো আমার শাশুড়ি আম্মা আবার সাথে সাথে উঠে গেছে, বেডের থেকে উঠে গেটের থেকে বের হয়ে দেখতেছে কি যে আমাদের যে রুমটা ওই রুমের গেট দিয়ে কে যেন ঢুকতেছে, মানে আমার রুমে কে যেন ঢুকতেছে। মানে উনি ওই বিষয়টা আর নলেজে না রেখে ফ্যানটা অন করে গেট লক করে উনি ঘুমায় পড়ছে। তো সকালবেলা উঠে মানে আমার ওয়াইফকে বলতেছে যে এই তুই এত রাত্রে তুই বাইরে আসিস কিসের জন্য, তোর এই অবস্থা তুই এত রাত্রে বাইরে আসবি না। তো আমার ওয়াইফ বলতেছে না আমি তো এত রাত্রে বাইরে আসার তো প্রশ্নই ওঠে না, আর আমি তো রাতের বেলা ঘুমছিলাম, এত রাত্রে তো আমি উঠি নাই। তো সে তখন ওই টাইমে একটু মানে ভয় পায়। তো তখন আর কি আমার শ্বশুর আব্বা বলে যে তাহলে কিছু একটা প্রবলেম আছে। তখন আম্মুকে সে বলে বাসাতে মনে হয় কিছু একটা ঝামেলা আছে, বউর উপর একটু খেয়াল রাখেন, যেহেতু একটু সাবধানতা আর কি। তো তারা সপ্তাহখানেক পরে চলে যাওয়ার পরে এই বিষয়টা নিয়ে আমরা অনেক ঘাটাঘাটি করি, বিষয়টা কি হচ্ছে দারোয়ানকে জিজ্ঞেস করি, আশেপাশের ভাড়াটিয়াদের জিজ্ঞেস করি, কোনোতেই কিছু আর কি এই পাচ্ছি না। ছোট বড় অবস্থা এমনই হয়েছে যে ও সারা রাত ঘুমাতে পারতো না ভয়ে। ওর মনে হতো যে ওর পাশ দিয়ে কেউ হাঁটতেছে, কেউ ওরে ডিস্টার্ব করতেছে। সারাটা রাত ওকে নিয়ে আমরা বসে থাকতাম, আমি, আমার ওয়াইফ, আম্মু, আমার কাজিনরা এসে পর্যন্ত সারা রাত ওকে। আর সারাটা রাত ও চোখটা বন্ধ করলে মনে হচ্ছে ওর পাশে। আর ও বলতো যে দিনের বেলা যদি ও বেডে যদি শুয়ে থাকতো ওর চোখ থাকতো ফ্যানের সাথে। আর ওকে মানে আশেপাশের থেকে ফোর্সলি আর কি বলতো একবার ট্রাই কর মানে সুইসাইড টাইপ সামথিং কিছু
কিছু একটা এরকম কিছু আর কি, মানে সে শুনতে পেত কি মানে এরকম ওর ভিতর থেকে একটা ফিল আসতো যে কে যেন ওরে ফোর্স করতেছে যে একবার ট্রাই করে দেখ কেমন বিষয়টা, এরকম আর কি ওকে ফোর্স করতো। তো সারা রাত ও ঘুমাতো না, ইভেন ওকে আমরা স্লিপিং পিল দিয়ে ওরা ঘুম পড়াতে পারতাম না, ও ঘুমে ওর অবস্থা খুব খারাপ হয়ে যেত, কিন্তু ঘুমাতে পারতো না। চোখটা বন্ধ করলে ও শুধু দেখতো যে এরকম ওরে ডিস্টার্ব করতেছে, ওর পাশে দাঁড়াইছে। আর আমাকে বিষয়টা বলতো বারবার, আর ঘরে তো আমি একাই ছেলে মানুষ, আমি তো বুঝতে পারতাম যে বাসায় কিছু একটা প্রবলেম হচ্ছে, বাট আমি বারবার বিষয়টা ইগনোর করতাম। কারণ আমি যদি ওদের বলি যে হ্যাঁ আমিও বিশ্বাস করি, তাহলে হয়তোবা ওরা আরো হয়তোবা ভয় পেতে পারে। তো আম্মু লাস্ট টাইম একদিন আমাকে অসহ্য হয়ে বলতেছে যে তোর যেহেতু বিশ্বাস হচ্ছে না, তুই তোর কাজিনরা সবাই মিলে তোর ছোট বোনের রুমে ঘুমাবি, তোর ছোট বোনও থাকবে। আমরা বললাম ওকে ঠিক আছে ফাইন, ঘুমাবো। ওই সেই রাত্রে হলো কি, মানে আমরা আমার ছোট বোন খাটের উপরে শোয়া, আমরা খাটের ওই পাশে দুইটা কাজিন, আর এই পাশে আমি আর আমার ওয়াইফ শুয়ে আছি। তো এমন তো অবস্থায় কিছু কিছু ওই শো পিস আছে না, যে কাঠের গাছের মতো, ওইখানে যে নারিকেলের আচা দিয়ে গাছ লাগানো থাকে অনেকগুলো, হ্যাঁ ওই একটা শো পিস অনেক ওয়েট ওর বারান্দার গেটের সামনে আর কি। তো ফার্স্ট টাইম টের পেলাম যে ওইখান থেকে একটা নারিকেলের আচা খুলে মাটিতে পড়লো। তখন বাজে 3টা 3:30। তো যখনই এইটা মানে টের পাইছি, আমার ওয়াইফ আমার হাত শক্ত করে ধরে আর কি। ঠিক 2 মিনিটস পরেই পুরা জিনিসটাই, আর এত বড় জিনিসটা মনে হয় কে যেন ধাক্কা মেরে একদম মাটিতে ফেলে দেয়। ওইটা মানে পড়ার সাথে সাথে সব নারিকেলের আচাগুলো ওর ভিতরে যে মাটি ছিল, গাছ লাগানো ছিল, মানে মাটি দিয়ে আর কি ছড়ায় যায় আর কি। সবাই তো আমরা এই পাশে শোয়া, বারান্দার ওই পাশে তো কেউ নাই, এত বড় জিনিসটা কিভাবে এটা পড়লো। আচ্ছা সাথে সকালবেলা আমি হুজুর নিয়ে আসি, উনি ঢুকেই বলছে যে এই বাসায় কিছু একটা প্রবলেম আছে, বাট আমরা ওনাকে বলি নাই যে কি প্রবলেম সামথিং। তো সে আসছে, এসে বাসায় ঢুকেই উনি বলছে যে এই বাসায় কিছু একটা প্রবলেম আছে আর কিছু একটা ঘটতেছে এই বাসার ভিতরে। তো তখন আমরা বললাম যে বিষয়টা কি, আপনি কি কিছু বুঝতে পারতেছেন? তো বলতেছে বোঝার কিছুই নাই, কিছু একটা এখানে ঘটতেছে যেটা খারাপই। তো সে বললো যে এক কাজ করতে পারেন, বাসাটা আমি 4 কোণা আমি বন্ধ দিয়ে দিই, পরে যদি। আচ্ছা আপনার কি সেই বাসায় ভাড়া ছিলেন নাকি? ভাড়া ছিলাম। তাহলে অন্য বাসা, নতুন বাসা কেন দেখলেন? রিসেন্টলি আমরা উঠছি, তখন একটা বাসা শিফট করাও অনেক একটা ঝামেলার বিষয়। আপনি ঝামেলা যেতে চাচ্ছিলেন? রিসেন্টলি একটা ঝামেলার থেকে আসলাম, আমার নতুন বিজনেস সেট আপ করতেছি, এটা নিয়ে সব ঝামেলা মিলে আর কি। আপাতত এই বড় ঝামেলাটা আমি নিতে চাচ্ছিলাম না আর কি। তো হুজুর উনি করলো কি আর কি, কিছু মাটির ঘটিতে কি যেন দিল, 4 কোণা 4টা ঝুলা দিল। তো ঝুলা দেওয়ার পরে বেশ কিছুদিন আমরা এই বিষয়টা টের পাইনি। তো একদিন দুপুরবেলা আমাদের কাজের লোকটা ও করলো কি, আমার রুমের বারান্দার এক কোণায় যেটা ছিল ওটা খুলে দিছে ভুল করে। তো ওটা খুলে দিছে, খুলে দেওয়ার ঠিক সপ্তাহখানেক পরের থেকে ঠিক আবার সেই একই সিমটম শুরু হয়ে গেল, যে এরকম প্রবলেম হচ্ছে, রাতে এরকম এই করতেছে, প্রবলেম হচ্ছে এরকম। মানে আমার ওইখানে কিছু ছেলেপেলের সাথে আমার পরিচয় হয়ে যায়, তো কিছু ফ্রেন্ড হয়, কিছু ছোট ভাই হয়। ও সরি, মধ্যখানে আরো একটা স্টোরি ঘটে। মানে আমরা বাসায় কেউ ছিলাম না, তো এমন অবস্থায় মানে এক কাজিন আমার বাসার সামনে দিয়ে কার ড্রাইভ করে যাচ্ছে। তো আমার ছোট বোনের রুমটা আর কি একদম মানে রোডের সাথে। তো ওইখান থেকে যে কেউ আর কেউ জানালা তাকালে কিছু মানে রুমের ভিতরে যা ঘটতেছে এটা দেখতে পারবে। তো বাসায় কেউ নাই, ও দেখতেছে যে আমার ছোট বোনের রুমে কে যেন দড়িতে ঝুলে আছে। এটা কি দিনের বেলা নাকি? না সন্ধ্যার পরে। সন্ধ্যার পরে কি রাতের পরে 9টা 9:30 দিকে আর কি। ও সাথে সাথে ফোন দিছে মানে আমার আম্মুকে। আচ্ছা, তো আন্টি কোথায় আপনারা? তানিশা কোথায়? তো বলতেছে কেন কি হয়েছে? ওর রুমে কে ঝুলতেছে? মানে বলতেছে ওর রুমে কে যেন দড়িতে ঝুলতেছে। বলে ফাইজলামি করো তুমি? বলে না সত্যি কথা, তানিশা কোথায়? তো আম্মু বলছে আরে আমরা তো সবাই বাগেরহাট চলে আসছি, এখানে আছি। বলে তাহলে রুমের ভিতরে কি আছে? আম্মু তখন টোটালি আর কি মানে পুরো ভয় পেয়ে যায়। তো ওইখান থেকে আসি, এই বিষয়টা আমাকে অনেক পরে বলে আর কি, ওই দিন আর কি আমাকে আর কিছুই বলে না। তো যাই হোক, আমরা ঢাকাতে আসলাম, আসার পরে এখন মানে ওইখানে যে ছোট ভাই ফ্রেন্ডদের সাথে আমার পরিচয় হলো। একদিন সন্ধ্যার পরে আমরা সবগুলো আড্ডা মারতেছি, তো এরকম সবাই আর কি ভৌতিক কথা বলতেছি, ফাইজলামি করতেছি। সামনের বাসার এক ছোট ভাই ও আমাকে বলতেছে আচ্ছা আকাশ ভাই আপনি কখনো কিছু টের পাননি? তো আমি বলতেছি কেন কি হয়েছে? তো ও যখন আমাকে কোশ্চেন করলো যে আপনি কখনো কিছু টের পাননি, তখন আমি একটু ইন্টারেস্ট হলাম যে বিষয়টা কেউ আমাকেই কেন এই কথা জিজ্ঞেস করলো। তো আমাকে জিজ্ঞেস করলাম কেন? বলে না আপনাদের বাসায় যা কিছু ঘটছে এটা তো আপনাদের টের পাওয়ার কথা। ঘটছে মানে কি ঘটছে? কেন আপনাকে কিছু বলে নাই? আপনাদের দারোয়ান বা আপনাদের ম্যানেজার কিছু বলে না? কেন? বলে 1 বছর আগে তো এই বাসায় একজন মেয়ে আর কি গলায় দড়ি দিয়ে সুইসাইড করছিল। সুইসাইড করছে মানে হ্যাঁ আপনারা জানেন না, সুইসাইড করছে। এরপরে 2-3 মাস সর্বোচ্চ একটা ভাড়াটিয়া থাকতে পারছে, এরপরে কোনো ভাড়াটিয়া থাকতে পারতো না। কেন থাকতে পারতো না সেটার কোনো রিজন নাই, বাট 2-3 মাসের বেশি একটা ভাড়াটিয়া কখনোই থাকতে পারে না। আপনারাই ফার্স্ট যারা প্রায় অলমোস্ট 1 বছর ধরে থাকতেছেন। তো তাই আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি কিছু টের পাইছেন কিনা। তখন আমার মাথায় ঢুকলো যে বাসায় কিছু একটা ঘটছে যার ফলে এই ঘটনাগুলো ঘটতেছে। তখন আমি সাথে সাথে দারোয়ানকে ধরছি, ম্যানেজারকে ধরছি যে এবার সত্যি
সত্যি কথা বল যে এখানে যেগুলো ঘটছে তাহলে আমাদের কেন বল? তো বলতেছে যে মালিক কর্তৃপক্ষ থেকে এটা বলা নিষেধ, তাহলে তো ভাড়া হবে না। আমি তখন বললাম যে ভাড়া হবে না বিদায় যে এইভাবে যে বিপদে ফেলাবি এটার তো কোনো মানে হয় না। তো পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে এখন বাসাটা শিফট করাও একটা ঝামেলা, তো 4 তলা আমাদের খালি ছিল। ওই একই বাড়ি? হ্যাঁ, একই বাসার 4 তলা আর কি খালি হয়ে গেছে। তো পরে আমি 4 তলার ভাড়াটিয়াদের এমনি জিজ্ঞেস করছিলাম যে আপনারা কি এমন কিছু টের পেলেন? না, এমন কিছু আমরা কখনো টের পাইনি। তো ফিল করলাম মনে হয় এটা 2 তলা পর্যন্ত আবদ্ধ। তো আমরা 4 তলায় শিফট হয়ে যাই। শিফট হয়ে যাওয়ার পরে আমরা আর কখনো কিছু টের পাইনি। এরপরে আর কি এরপরে আমরা যেই দিন আর কি শিফট হই, 2 তলা থেকে 4 তলায় শিফট হই, সেই রাতে আমাদের 2 তলার পাশের ফ্ল্যাটে যারা ছিল ওনারা সারা রাত ঘুমাতে পারেনি বলে তো ওইখানে মানে ওই রুমের যে ওয়াল ফার্নিচার গুলা, ওইগুলার যে গেট গুলো আর কি সারা রাত ওরা টের পাচ্ছে যে ভিতরে মানে পুরো ভাঙচুর হচ্ছে, ভিতরে এইটা ভাঙতেছে ওইটা ভাঙতেছে, গেট গুলো বারবার খুলতেছে লাগাচ্ছে, প্রত্যেকটা রুমের গেট খুলতেছে লাগাচ্ছে। ওনারা সাথে সাথে মানে রাত 3টা-4টার দিকেই মানে উঠে আল্লাহ বিল্লাহ শুরু করে, মানে সারা রাত ওনারা ঘুমাতে পারেনি। ভোরবেলা ওই রুম খুলে ভিতরে ঢুকে দেখি কোথাও কিচ্ছু না। 4 তলায় উঠে গেছে। উঠে যাওয়ার পরে আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে এই আকাশ, তোমরা সারা রাত কি ওই রুমে ছিলা? তোমরা মাল সামানা কখন নিয়ে উঠছো? তো আমি বলতেছি যে আন্টি আমরা তো সন্ধ্যার আগেই আমরা শিফট করে চলে আসছি, আর সন্ধ্যার পরে আমরা ওইখানে যাইনি। কেন, কি হয়েছে আন্টি? বলে না কিছু না, বলে উনি চলে গেছে। চলে যাওয়ার পরে দারোয়ানকে নিয়ে আমাদের বাসায় আসছে যে এরকম এরকম সারাটা রাত আমরা এরকম ঘুমাতে পারিনি, মানে এরকম প্রবলেম ছিল, এরকম প্রবলেম হইতেই পারে, হয়তো বা ফাঁকা বাসা, মানে দারোয়ান বুঝাই দিচ্ছে এইভাবে যে ফাঁকা বাসা, বাতাসে ওতাসে হয়তো বা এরকম রুমের গেট টেট আটকায় গেছে এইভাবে। কিন্তু আমরা বুঝতেছি যে বিষয়টা কি ঘটতেছে। তারপরে মানে ওই বাসায় আরেকটা ভাড়াটিয়া উঠলো, উঠার পরে ওরাও 2-3 মাসের বেশি আর থাকলো না। এরপরে আমাদের বাসায় আরেকটা নতুন সিকিউরিটি আসলো। এখন আমার ছোট বোন যেই রুমে ঘুমাতো, ওই রুমের যে সানসেটটা ছিল, ওই দারোয়ান ওই সানসেটের নিচে ঘুমাতো। 2 তলার উপরে? না, ও আচ্ছা, মানে ওই সানসেটটার নিচে আর কি ঘুমাতো। আচ্ছা, ওর যে বেডটা ছিল ওই সানসেটের ভিতরেই ছিল, বাট ওই সানসেটের নিচে। আচ্ছা, বাট ওই দারোয়ান টের পেত যে ওই সানসেট দিয়ে কে যেন হাঁটতেছে অনেক জোরে জোরে। ইভেন ও চিল্লায় বলতো। ইভেন এক রাত্রে তো ওরে আমরা মানে সবাই মিলে হসপিটাল নিয়ে যেতে বাধ্য হয়েছি, মানে এমন জোরে চিল্লানি দিছে, ওর দাঁতটা সব লেগে গেছে, মানে খিচ লেগে গেছে আর কি। আচ্ছা, ওকে আমরা কর্মীটোলা হসপিটালে সে রাত 3টার সময় নিয়ে আসতে বাধ্য হয়েছি, মানে এমন অবস্থা। আচ্ছা, কি দেখেছিল? ও নাকি টের পাইছে যে কে যেন ওইখান থেকে লাফ দিয়ে ওর উপরে এসে পড়ছে, জাস্ট এতটুকু ফিল করছে। এরপরে ওর আর কিছু খেয়াল নাই। ও বলতেছে যে ভাই ও তো নতুন দারোয়ান, ও তো এসে আর এগুলা কারো কাছ থেকে শুনে আর এগুলাই করে নাই, ও তো সরাসরি বুঝতেছে যে বিষয়টা ঘটছে। ওর কথাও কোনো ভাড়াটি আর কি কানে লাগাতো না। আরে ও গ্রাম থেকে আসছে, ওইসব ফেক কথা ছড়াচ্ছে। আচ্ছা, আপনারা যে 4 তলায় চলে আসলেন, তারপর কি কিছু হয়েছে? না, আমাদের কিছু ঘটে নাই। এরপরে আমাদের আর কিছু ঘটে নাই। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল এইখানেই ঘটছে যে একদিন দুপুর বেলা ওই যে দোতলার যে আন্টিরা ছিল, ওনার কাজের মেয়ে, সুস্থ সবল কাজের মেয়ে, নিচে আসলো। নিচে আসার পরে ময়লা ফালায় দোতলায় উঠছে। উঠার পরে ওই মেয়েটা আর কি নাকি ওদের বাসায় ঢুকার আগে ওই ফাঁকা রুম বাসায় ঢুকছে। আচ্ছা, খালি ফ্ল্যাট দেখে ঢুকছে আর কি। ঢুকার পরে ওইখান থেকে ওর রুমে চলে আসছে, সুস্থ, একদম সুস্থ। ইভেন ও যখন নিচে ময়লা ফালাতে গেছে, দারোয়ানের সাথে ফাইদামিও করে আসছে। এই দুপুরে কি খাইছিস, সামথিং লাইক এরকম কিছু একটা। দারোয়ান আমাদের আর কি পরে বলছে যে ও তো কিছুক্ষণ আগেও সুস্থ সবল এই হয়েছে। ও বাসায় যখন গেছে ঠিক আধা ঘন্টা পরে ওকে মৃত নিয়ে বের হয়েছে। সে ফ্ল্যাট থেকে? ফাঁকা ফ্ল্যাট থেকে না, ফাঁকা ফ্ল্যাট থেকে ওর বাসায় গেছে। ওর বাসায় যাওয়ার পরে ঠিক আধা ঘন্টা পরে ওকে মৃত নিয়ে বের হয়েছে। কোনো কিছু না, কোথাও কিছুই না। আচ্ছা, সে যে বাসায় যাওয়ার আগে ফ্ল্যাটে গিয়েছিল, এটা কি বলেছে? হ্যাঁ, আচ্ছা, মানে বলেছে কি, মানে ওই আন্টি আর কি মানে সবাইকে বলছে আর কি যে ও যখন ময়লা ফালায় উপরে আসছে, অলমোস্ট 20 মিনিটস হয়ে গেছে। তো তখন নাকি ওরে জিজ্ঞেস করছে যে এই তুই কোথায় গেছিলি? তো বলছিল আন্টি ওই ফাঁকা রুমটাতে আমি একটু ঘুরে আসছিলাম আর কি, এই বলে আর কি ওর রুমে চলে আসছে। তো পরবর্তীতে ও বলতেছে যে হ্যাঁ এরকম ওই রুমে ঢুকছিল, তো ওরকম কাজ করতে করতে এরকম আর কি হুট করে নাকি সেন্সলেস হয়ে যায়। তো ওরে অ্যাপোলোতে নিয়ে গেছিল। তো ওইখানে নিয়ে যাওয়ার পরে ওরা বলে ফেলছে ডেথ। আচ্ছা, হসপিটাল থেকে কি বললো যে মারা যাওয়ার কারণ কি ছিল? মারা যাওয়ার কারণ তেমন কিছু আমাদের আর বলেনি, কারণ ওইখান থেকে আর কি ওর ডেড বডি আর কি ওই মেয়ের গ্রামের বাড়িতে নিয়ে যায় আর কি, সিলেটে। তো ওই বাসার ঝামেলাটা এইখানে শেষ হয়নি। তো আমরা আর কি প্রত্যেক বছর আর কি ব্যাডমিন্টন খেলি। তো ব্যাডমিন্টন খেলার ওই বছর আর কি আমরা ব্যাডমিন্টন খেলবো। তো এরকম মানে ফ্ল্যাটের সবাই মিলে আর কি একটা মিটিং ফিক্সড করলাম যে এখানে আমরা একটা মিটিং করব, কবে নাগাদ আমরা কোর্ট কাটবো, কবে নাগাদ আমরা নেট লাগাবো সামথিং। তো মিটিং শেষ, এমন টাইমে ওই 5 তলার এক আঙ্কেল বলতেছে মিটিং শেষ হওয়ার পরে, আচ্ছা আমি একটা কথা বলি, কেউ কিছু মনে করবেন না। তো আমরা বললাম জি আঙ্কেল বলেন। তো বলতেছে যে আপনারা কি কখনো এই বাসাতে ভৌতিক টাইপের কিছু টের পাইছেন? তখন
তখন আমি একটু হেসে উঠলাম, কারণ আমি যখন এই কথাগুলো বলতাম এই বাসার কেউ বিশ্বাস করতো না, মানে বিষয়টা হাসি ঠাট্টা নিয়ে উড়াই দিত। তা আমাকে বলছে, আকাশ তুমি হাসতেছো কেন, আমি কি তোমার সাথে ঠাট্টা করতেছি? আচ্ছা না আঙ্কেল বলেন, আপনি বলেন, আমি শুনবো। তো বলতেছে না এরকম মানে আমি টের পাচ্ছি যে আমার মেয়েরা যে রুমে ঘুমাচ্ছে ওইখানে কে যেন দাঁড়ায় থাকে। ইভেন আমার মেয়ে তো একদিন ঘুম থেকে হুট করে তাকায় দেখে যে ওনার সামনে নাকি কে দাঁড়ায় আছে। আচ্ছা, হ্যাঁ, ইভেন তার শরীরের সাথে ধাক্কা খাচ্ছে, মানে যেই যেই বিষয়গুলো আমার ছোট বোনের সাথে ঘটছে ঠিক এই বিষয়গুলো 5 তলাতে এখন ঘটতেছে। আগে তো দোতলাতে ঘটতো, এখন ওই বিষয়গুলো 5 তলাতে ঘটতেছে। আচ্ছা, এরপরে আম্মু যখন মানে বলল যে যেহেতু এইটা প্রবলেমটা 5 তলা পর্যন্ত চলে আসছে তাহলে এখানে থাকাটার উচিত হবে না, যেহেতু 5 তলা আসছে তাহলে আমাদের এখানে আবার যদি প্রবলেমটা শুরু হয় তাহলে তো আবার ঝামেলা। আর এর মাঝে আপনার বোনের মাঝে কোনো অস্বাভাবিক কোনো কিছু ঘটেনি? না, দেখেন ওই দোতলার থেকে আমরা চলে আসার পরে আমাদের আর কোনো সমস্যা হয়নি আর কি। পরে কি জানতে পেরেছিলেন যে কেন ওই ফ্ল্যাটে মেয়েটি সুইসাইড করেছিল? এটা কেন করছিল এইটার রিজনটা আমরা, তারাও কি ভাড়াটিয়া ছিল? হ্যাঁ, তারাও ভাড়াটিয়া ছিল আর কি। আচ্ছা, রিজনটা আমি আজ পর্যন্ত, বাট আমার ছোট বোন যেটা আর কি স্বপ্নে দেখছিল ওর বয়ফ্রেন্ডের সাথে বসে আছে, ওর বয়ফ্রেন্ড একটা চর মারে যার ফলে আর কি ওর স্টোর রুমে এসে আর কি এরকম সুইসাইড করে বসে। আর আমাদের ওই মানে ওই ফ্ল্যাটটাতে মানে স্টোর রুমটা এমনই একটা জিনিস ছিল যে ওই স্টোর রুমটাতে যে কেউ গেলেই শরীরটা একটু ভার হয়ে থাকতো। আচ্ছা, মানে একটু অস্বাভাবিক একটু কিছু ফিল হতো যে হ্যাঁ কিছু একটা মানে ভর করতেছে, কিছু একটা ফিল হচ্ছে আর কি। তো ওইখান থেকে বাসা শিফট হয়ে যাওয়ার পরে আল্লাহর রহমতে আমাদের আর তেমন কোনো প্রবলেম হয়নি, বা জানিও না ওইখানে আর কিছু ঘটছিল কিনা। আচ্ছা, তো এই ছিল আপনার ঘটনা। হ্যাঁ, আর ওই বছরটা আমাদের জন্য সব থেকে মনে করি আমার ফ্যামিলির জন্য খুব কালো একটা বছর গিয়েছে। সবাই খুব মানে মেন্টালি প্রেসারে ছিলাম, মানে অ্যাকচুয়ালি যা কিছু ঘটছিল ওটা আমি মানে এইভাবে এক্সপ্রেস করতে পারিনি যা কিছু ঘটছিল, কারণ ওই জিনিসগুলো যাদের সাথে ঘটে ঠিক তারাই বুঝতে পারে যে বিষয়টা কি ঘটছে। মানে আমি এইভাবে আসলে কিছু ঘটনা থাকে যা ব্যাখ্যা করে বোঝানো যায় না যেটা ঘটতেছে আর কি। ইভেন আমার একটা বিড়াল ছিল, পেট বিড়াল আর কি। আচ্ছা, তো ওই বিড়ালটা হুট করে প্যারালাইজড হয়ে যায়, হুট করে প্যারালাইজড, পিছনের 2টা পা মানে একদম প্যারালাইজড, শুধু সামনের 2টা পা দিয়ে। ইভেন মানে আমার এই পেট বিড়ালটাকে যখন আমি মানে ডাক্তারকে দেখাই উনিও রিজন বলতে পারিনি কেন এই হুট করে এরকম প্যারালাইজ। সুস্থ আমার রাতে আমি সুস্থ আমার বিড়ালটাকে সামনের রুমে শুতে দিলাম, সকালে উঠে দেখি ও হাঁটতে পারতেছে না। আচ্ছা, হ্যাঁ, মানে উঠে দেখি ও আর হাঁটতেই পারতেছে না, খুব কষ্ট হচ্ছে ওর পিছনের 2টা পা। এই ছিল ভাই আমার স্টোরিটা আর কি। অনেক ধন্যবাদ চলছে এবং আমরা ডরের মধ্যে এক এক করে এক একজনের এক্সপেরিয়েন্স শুনছি এবং পরবর্তীতে আরো একজনের এক্সপেরিয়েন্স আমরা এখনই শুনতে যাব। তার আগে একটু আমি বলতে চাই যে আমরা অনেক ফিডব্যাক দেখি, অনেকে ফেসবুকে SMS করে আমাদেরকে বিভিন্ন ধরনের রিপ্লাই দেয়, বিভিন্ন ধরনের ঘটনা আপনারা শুনতে চান আমাদেরকে, এরকম অনেক রিকোয়েস্ট আমরা পেয়েছি যে এই ধরনের ঘটনা ওই ধরনের ঘটনা। কিন্তু আসলে আমাদের কথা একটাই, বরাবরই আমি বারবারই এই কথাটা বলি যে আপনারা যেটা চাচ্ছেন আমরা চেষ্টা করি সেই ঘটনা দেওয়ার জন্য, কিন্তু মানুষের লাইফে যদি সেটা না ঘটে তাহলে তো ঘটানো সম্ভব না, তাই না? যদি আমরা জোর করে ঘটিয়ে থাকি, স্ক্রিপ্ট করে দিয়ে দেই, তাহলে তো যে কোনো ঘটনাই ঘটানো সম্ভব। শুধু আমরা সেটুকুই করতে পারি যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, আপনারা যে ধরনের ঘটনা চান এবং আমরা যদি এই ধরনের ঘটনাগুলোর সন্ধান পাই অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তবে আমরা নিজে থেকে চাপিয়ে দিয়ে কোনো কিছু আপনাদের সামনে প্রকাশ করতে চাই না এবং কখনো ডট টিম সেটা করবেও না। আর অনেকেই বলেছে যে গেস্ট মানে ওনারা এই ধরনের গেস্ট চান, ওই ধরনের গেস্ট চান। কেউ বলেছে যারা ইংলিশ বেশি বলে তাদের ঘটনা শুনতে ভালো লাগে, আবার অনেকে বলেছে ইংলিশ যদি অনেক বেশি বলে তাহলে কিন্তু আমাদের বুঝতে প্রবলেম হয়। আসলে এটা একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েই গেছে সব সময়। সো আমরা চেষ্টা করি, আসলে ডটটা হচ্ছে সার্বজনীন, সবার প্রোগ্রাম ডট, সব ধরনের মানুষ, সব শ্রেণীর মানুষ আমাদের ডরে অংশগ্রহণ করতে পারবে এবং তারা তাদের ঘটনাগুলো প্রকাশ করতে পারবে। সো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা আবারও ডরে চলে যাব, অর্থাৎ অতিথির কাছে চলে যাব, তার ঘটনা জানবো। প্রথমে একটু আপনার পরিচয়টা জানি। আপনি কষ্ট করে এই জার্নিতে এসছেন, আমাদের পরিচয়টা যদিও আমরা জানি, অ্যাটলিস্ট সবার জানা উচিত, রাইট? সো আপনি কোথায় থাকেন, কি করেন? আমি সোহেল রানা, আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়তে পড়ি, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদে 3rd ইয়ার সেমিস্টার 1। ওকে, তো সোহেল ভাই, আমরা ডট টিমের কাছে যতটুকু শুনেছি যে আপনার কাছে বেশ কিছু ঘটনা আছে আপনি যেটা শেয়ার করতে চান আমাদের সাথে। সো আমি জানি না এই ঘটনাগুলো প্রত্যেকের কিরকম লাগবে, এটা হচ্ছে
আপনি এক্সপেরিয়েন্স করেছেন, সেই পুরো ফিলটা আপনি পেয়েছেন। সো যারা আমরা সবাই শুনবো, আমরা যদি ওনার জায়গায় নিজেদেরকে রেখে শুনি তাহলে হয়তোবা সেই ডরের ফিলিংসটা আমরা পেতে পারি। সো আমরা ঘটনার দিকে যাই। শুরুতে কোন ঘটনাটা শুনবো? শুরুতে 2009 সালের একটা ঘটনা। প্লিজ সেটা আমাদের বাড়িতেই ঘটা। আমাদের বাড়ির পাশে একটা মেয়ে, সম্পর্কে আমার ভাগ্নি হইতো, কিন্তু মানে বয়সে আমার চেয়ে অনেক বড়। তখন সে সেকেন্ড ইয়ারে পড়তো, ইন্টারমিডিয়েট। পাশেই কলেজ আমাদের বাড়ির পাশে, আর আমি তখন ক্লাস 10-এ পড়ি। তার সাথে আমার সম্পর্ক খুবই ভালো ছিল। তো হঠাৎ করে সে পারিবারিক একটা কারণে কলেজে যে কীটনাশক খায়, কীটনাশক খাওয়ার পরে হসপিটালে নিতে নিতে সে মারা যায়। মারা যাওয়ার বেশ কিছুদিন পরে সবাই ঘটনাটা ভুলে যায় আর কি। পরে আমাদের বাড়িতে একটা ছেলে কাজ করতে আসে। কাজ করতে আসার পরে যখন দিন শেষে, যখন কাজ করার পরে যখন রাতে খাইতে আসে, তখন আমার বড় আম্মা তাকে বলে যে যেহেতু বিদ্যুৎ নাই, একটু অপেক্ষা করার জন্য, তারপরে বিদ্যুৎ আসলে পরে তার খাইতে দেবে। তো ছেলেটা তখন আমার বয়সে 16 বছরের মতো। ছেলেটা অপেক্ষা করতে থাকে কারেন্ট আসার জন্য বারান্দায় বসে। তো যে মেয়েটার বাড়ি, বারান্দাটা ওই দিকেই, মানে পশ্চিম দিকে বাড়ি ছিল আমাদের, যে মেয়েটা মারা গেছে আর কি। বারান্দাটাও ওই দিকেই ছিল। তো ওইখানেই বসছে। পরে কারেন্ট আসতেছে না, তাই আমার বড় আম্মা হঠাৎ বিরক্ত হয়ে, কারেন্টের প্রতি বিরক্ত হয়ে খাবার নিয়ে গেছে, যে এইভাবেই যাতে, মানে অনেকক্ষণ তো অপেক্ষা হয়েছে, যেহেতু আসছে না, তো সে যেখানে ছিল তার জন্য খাবার নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে। তারপরে বড় মা যে দেখে যে ছেলেটা মানে পড়ে আছে আর কি, মানে তার চোখ টোক একদম উল্টানো, বড় বড় করা, এবং দাঁত লাগলে যেরকম একজন মানুষ হয় আর কি, ওই রকম পড়ে আছে হঠাৎ করে। তো বড় মা খাবার নিয়ে দেখে মানে চিল্লায় ওঠে। তো তখন আমি পড়তেছিলাম, আমার রুমে পড়তেছিলাম। পরে আমরা আসি সবাই, তারপরে সবাই এসে দেখে যে ওইরকম। কয়টার দিকের ঘটনা? মানে সময়টা কিরকম? 9:30। আচ্ছা, 9:30 থেকে 10টার ভিতর। তারপরে সবাই আসে আর কি চিৎকার শুনে, তা আমিও যাই। তো ওইরকম একটা জিনিস দেখে সবাই, বাড়িতে মেজমা ছিল খুবই সাহসী মহিলা, সে বলছে যে এরকম একটা অ্যাবনর্মাল ঘটনা, আমি জানি কিছু একটা, যে এরকম মানে করতে হবে, যা করতে হবে সে তখন তা জানতো। তো বলতেছে একটা কাঁচা হলুদ চুলার উপর দিয়ে পুড়ায় আনতে। তারপরে একজন, যে তখন কি ওই মুহূর্তে ছেলেটার অবস্থা কি ছিল? শুধু চোখ বড় বড় করে, মানে কোনো কথা বলতেছে না, দাঁতও লাগা, সবগুলো দাঁতের সাথে দাঁত লাগিয়ে রাখছে, ওই রকমই শুয়ে আছে। আর আমরা যা গোল হয়ে দেখতেছি যে মানে কি রকম আছে। তারপরে একজন কাঁচা হলুদ হচ্ছে চুলার ভিতর দিয়ে পুড়ায় আনলো। ও কাঁচা হলুদের অনেকটা গন্ধ, খুব বিশ্রী একটা গন্ধ হয়, মানে চারিদিকে ওই গন্ধটা ছড়িয়ে পড়ে। যখন ওই হলুদটা হচ্ছে ওই ছেলের নাকের কাছে দেয়া হলো, তখন ওই ছেলেটা মানে সচেতন হয়ে গেল, হঠাৎ করে সচেতন হয়ে মানে আর কি। আর ওই মেজমা আমাদেরকে সবাইকে বললে যে ওকে ধরো। তা আমরা, আমাদের বড় ভাইরা ছিল কয়েকজন, মোট 5-7 জন মতন ধরছি, কিন্তু ওর গায়ে এত শক্তি, আমরা 5-7 জন ধরছি, মানে ঠেকাইতে পারতেছি না, চলে যেতে পারছে। সচেতন হয়ে গেল বলতে আপনি বোঝাচ্ছেন যে জ্ঞান ফিরে আসলো? জ্ঞান ফিরে আসার পর সে কি করছিল বা কি বলছিল? আমরা তখন তার হাতটা ধরে রাখেছি, মানে কেউ ঘাট ধরছে, কেউ হাত ধরছে, কেউ মাথা ধরে রাখছে। কেন ধরে রেখেছেন? মানে সে ছুটে চলে যেতে চাচ্ছে। কোথায় চলে যেতে যাচ্ছে? মানে সামনের দিকে, মানে দৌড়াবে, মানে বের হয়ে যাবে, মানে যে বারান্দায় ছিল ওইখান থেকে চলে যাবে আর কি। তো ওইভাবে তো আর তাকে যেতে দেওয়া যায় না। আচ্ছা। তারপরে সবাই ধরছে, মানে এত পরিমাণ শক্তি যে কেউ আটকায় রাখতে পারতেছে না এইরকম। তারপরে নাকের কাছে যখন ওইটা ধরা হয়েছে তখনই সচেতন হয়েছে। তার বলতেছে যে আমাকে ছেড়ে দাও। তারপরে আমার মেজমা তখন প্রশ্ন করতেছে যে তুই কে? তখন যে মেয়েটা মারা গেছিল, আত্মহত্যা করছিল, তার নাম বলছে যে আমি, তার নাম ছিল মিনু, বলতেছে যে আমি মিনু। আচ্ছা, যে মেয়েটা আপনি বলেছিলেন যে কলেজে গিয়ে কীটনাশক খেয়ে সুইসাইড করেছিল? জি। ওকে। তারপরে বলতেছে যে আচ্ছা, কেন ধরেছিল ওটা? যখন মেজমা জিজ্ঞেস করলো যে কেন ধরছো ওকে, তখন সে বলল যে যখন সে ওদের বাড়ির পাশ দিয়ে আসতেছিল আমাদের বাড়িতে খেতে, তখন সে হচ্ছে, মানে বুঝি নাই, ওদের বাড়ির পাশ দিয়ে আসতেছিল মানে? মানে ওই যে মেয়েটা আত্মহত্যা করছে তাদের বাড়ির পাশ দিয়ে আমাদের বাড়ি আসা লাগে।
আচ্ছা, মানে খেতে তো আসছে আমাদের বাড়িতে। ঘটনা হচ্ছে ছেলেটার বাড়ি হচ্ছে অন্য একটা মহল্লা। হ্যাঁ, অন্য পাড়ায়। আচ্ছা, অন্য পাড়া থেকে সে আপনাদের বাড়িতে কেন খেতে আসছে? আমাদের বাড়িতে মানে কাজ করছে, কাজ করার জন্য 3 বেলা খেতে দিতে হয়, মানে কৃষি কাজ করছে। ও খেতে সেই কৃষি কাজ করতো, যখন খাবার সময় হতো আপনাদের বাড়িতে এসে খেয়ে যেত। ঠিক, ওই দিন রাতেও সেম ঘটনা ঘটেছে যে নিজেদের বাড়ি থেকে আপনাদের বাড়িতে খেতে এসছে, এবং আসার পথে ওই যেই মেয়েটার কথা বলছে মিনু, যে সুইসাইড করেছে, তাদের বাড়ির পাশ দিয়ে এসেছিল। ওই মেয়েটা তখন, ওই মেয়েটার আত্মা তখন ওই বাড়ির পাশে ঘোরাঘুরি করতেছিল, তাকে নাকি সে ডিস্টার্ব করে এসেছে। আচ্ছা, এই জন্য মানে তার উপর ভর করছে আর কি। তারপরে আমার মেজমা জিজ্ঞেস করলো যে মানে তার আব্বুর নাম কি, তার ভাইয়ের নাম কি, তার একটা ভাই ছিল, এবং তার বাড়ি কোথায় একদম বলে দিল যে এই বাড়ির পশ্চিম পাশে, এবং মানে বাবার নাম জিজ্ঞেস করার পরে একদম সঠিক নাম বলে দিল। এই ছেলেটাকে আগে থেকেই এই মেয়েটাকে বা ওর ফ্যামিলিকে চিনতো? হ্যাঁ, যেহেতু একই গ্রামে চিনতো, মানে ওইভাবে কখনো যোগাযোগ নাই, গ্রামের তো সবাই সবাইরে চেনে। আচ্ছা, ওইভাবে চিনতো। মানে একটা হচ্ছে যে এমনিতে চেনা যায়, কিন্তু এত ভালোভাবে বিস্তারিত ভাবে এত কিছু চেনে নেয়, হয়তো মুখ চেনা বা নাম শুনেছে এরকম ভাবে। ওকে, তারপরে এরকম ধস্তাধস্তি করতেছে, আর মেজমা যখন প্রশ্ন করতেছে তখন সেগুলোর উত্তর দিচ্ছে। এরকম দিতে দিতে হঠাৎ করে সে নিস্তেজ হয়ে গেল, পরে আবার সেন্সলেস হয়ে গেল ছেলেটা। তারপরে আমরা একজন পানি দিলাম, পানি ছিল সাথে, পানি মুখে ছিটাইলাম, পরে ছেলেটা আবার জ্ঞান ফিরলো, মানে একদম ভালো, মানে তার দেখে বোঝাই গেল না যে এইরকম একটা ঘটনা তার সাথে ঘটে গেছে। আচ্ছা, সেটা আমি মধ্যে একদম মুহূর্তের ভিতরে। ওকে, এই ছিল ঘটনার। এখনো ওই পাশে, মানে আমি বাড়িতে গেলে পরে ওই মানে যে বারান্দায় ঘটনা ঘটছে ওই বারান্দায় যেতে আমার এখনো ভয় লাগে, শুধু ওই ঘটনাটা মনে আসে, মানে আমার দেখা। আচ্ছা, মানে ওই মেয়েটা আপনাদের এলাকায় আরো কারো উপর কোন ধরনের কোন প্রভাব বিস্তার করেছে, এরকম কোন ঘটনা শুনেছেন? না, ওই এরকম ঘটনা মানে ওই ছেলের উপরে আরো কয়েকবার করে করছে। আচ্ছা, কিন্তু তারপরে ওই ছেলের অনেক ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু কোনো মানে সুরাহা হয় নাই। আচ্ছা, পরে হুজুর ডেকে হুজুর তাবিজ দিয়েছে, দোয়া অনেক পড়ে দিয়েছে, পরে ঠিক হয়েছে আর কি, এখন সে ভালো। আচ্ছা, মেয়েটা মানে মৃত্যু, সুইসাইড করার কতদিন পরে ওই ছেলেটার উপর এফেক্ট আসে? কমপক্ষে 3 মাস। 3 মাস পর? 3 মাস। আসলে আমি জানি না, আমি আসলে বলতে পারছি না যে কেন এই ধরনের ঘটনা, আমি কোনো কিছু খুঁজে পাচ্ছি না। কারণ আমরা একটা জানতাম যে মৃত্যুর 40 দিন পর্যন্ত একটা প্রভাব থেকে যায়, মানে মৃত্যুর পর কিন্তু কারো যদি ফ্যামিলি মেম্বার মারা যায়, এটা বলা হয় যে এতদিন পর্যন্ত একটু রেস্ট্রিক্টেড চলাফেরা করতে, একটু সাবধানে থাকতে। হ্যাঁ, সো এটা এতদিন পরে হঠাৎ করে কেন এসে মানে দেখা দিল এভাবে? এবং আমি এটাও জানি না যে সুইসাইড করলে আমরা শুনি যে সুইসাইড যারা করে, সুইসাইড করা মানুষের নাকি আত্মা বা প্রেতাত্মা যেটাই বলি এরকম ঘুরে বেড়ায় বিভিন্ন কারণে। আসলে এটা নিয়ে অনেক ডিবেট আছে, আমরা এই ডিবেটের দিকে যেতে চাই না, কারণ আত্মার আছে কি নেই সেটা নিয়ে অনেক ধরনের মতবাদ বা ডিবেট রয়েছে। সো আমরা ডিবেটের দিকে না যাই, যে এই ঘটনাটা আপনি স্বচক্ষে দেখেছেন, আমরা সেই ঘটনার মধ্যেই থাকি। সো এরপরে বর্তমানে ছেলেটার কি অবস্থা? বর্তমানে ছেলেটা এখন ভালো আছে, মানে আমাদের বাড়ির ঘটনার পরেও আরো 2-3 বার এইরকম হয়েছে। আচ্ছা, পরে সবাই বলছে যে হয়তো মানে কোনো মেন্টালি ডিসঅর্ডার কোনো কিছু নাকি, ডাক্তার দেখানো হয়েছে, কোনো কাজ হয়নি। এর পরের বার যখন ধরেছিল তখনও কি সে ওই ফ্যামিলির বা ওই মেয়েটার নামই? হ্যাঁ, ওই মেয়েটার নামই বলছে, ওই মেয়েটার নামই বলছে। তারপরে অনেক হুজুর টুজুর দেখানোর পরে, হুজুর দোয়া দেওয়ার পরে, ওইগুলো দেওয়ার পরে এখন সে ভালো আছে, এখন সে মানে স্বাভাবিকের মতো কাজ টাজ করে বেড়াচ্ছে, এখনো বাড়ি গেলে তার সাথে দেখা হয়। আপনি কখনো ওই মিনুদের বাড়িতে গিয়েছেন? হ্যাঁ, মিনুর সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, আমাদের একদম। আপনার তো কোনো ধরনের কোনো? না, আমার কোনো প্রবলেম হয় না। মেয়েটা মারা যাওয়ার একদিন আগেও আমার সাথে ব্যাডমিন্টন খেলছে। ওকে, যাই হোক, এরকম অদ্ভুত ঘটনা আসলে ঘটে যায় চতুর্দিকে। কখনো কখনো কিছু কিছু ঘটনা আছে যে বিশ্বাস করতে কষ্ট হলেও ঘটনা কিন্তু ঠিকই ঘটে। যাই হোক, এবার আমরা পরের ঘটনায় যাই। পরের কোন ঘটনাটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান? পরের ঘটনা এটা হচ্ছে 2013 সালে ঘটা। 2013 সালে তখন আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তো প্রথম সেমিস্টার পরে আমাদের একটা 10 দিনকার ব্রেক থাকে, প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষার পরে। তো পাবলিক ভার্সিটির ছেলেমেয়েরা
মানে ছুটি অতটা পায় না, বিশেষ করে যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয় একটা টেকনিক্যাল ভার্সিটি, ছুটি প্রায় দেয় না বলতেই চলে। শুধুমাত্র সেমিস্টার ব্রেকে 10 দিন ছুটি থাকে, আর ঈদে 2 ঈদে 10 দিন ছুটি থাকে। আচ্ছা, তাই আমরা ওই সেমিস্টার ব্রেকে একটা প্ল্যান করি 4 বন্ধু মিলে যে ঘুরতে যাব রংপুর। উত্তরাঞ্চল কখনো ঘোরা হয়নি, ঘুরতে যাব। তাই একটা ফ্রেন্ডের বাসায় যাই আর কি ওই 10 দিনের জন্য। মানে 10 দিন 5 দিন থাকবো আর 5 দিন নিজের বাড়িতে যাব, 5 দিন ঘুরবো। তারপরে ওর বাসায় যাওয়ার পরে রংপুর বদরগঞ্জ, ওর বাসায় যাওয়ার পরে ওর বাসায় তখন ওর মা ছিল, আর বাসাটা ছিল দোতলা, আর নিচে কেয়ারটেকার থাকতো, পানি টানি দেখা, পানি টানি তোলা, এরকম কাজ টাজ করতো, দারোয়ান টাইপের। তাই রাত্রে খাওয়া দাওয়ার পরে মানে সবাই তো তখন গরমকাল, সবাই মানে ছাদে গেছে। ছাদে যায় হঠাৎ করে মনে হচ্ছে কি করব, ঘুমাইতেও যাবে না, গরম যেহেতু, সবাই গল্প করতেছে। হঠাৎ করে মনে হচ্ছে কি করব। তা আমাদের একটা ফ্রেন্ড ছিল, ও আবার মানে আত্মাটাত্মার প্রতি খুবই ইন্টারেস্টেড ছিল, তাই এগুলো প্যারানরমাল জিনিস নিয়ে ঘাটাঘাটি করতো। তো হঠাৎ করে বলতেছে যে চল প্ল্যান চার্ট করি। সে মানে গল্পের বইতে পড়ছে, মানে অনেক বইতে প্ল্যান চার্ট নিয়ে লেখা আছে, সিনেমাও আছে অনেক। তো সবাই বলতেছে ধুর এগুলো কি, এগুলো কখনো সম্ভব নাকি, কেউ বিশ্বাস করে না, আমি নিজেও বিশ্বাস করতাম না। তারপরে বলতেছে না করি। তো সবাই মিলে যখন বলতেছে, তোর হঠাৎ করে সবাই রাজি হলাম, না করেই দেখি জিনিসটা আসলে কি, আসলে সত্যি কিনা। তা আমরা কেউ বিশ্বাস করি না, সবাই একটা মানে ফাইজলামি আকারেই বসছি আর কি, লাইট টাইট নিভাই দিয়ে একটা মোমবাতি জ্বালায়, জাস্ট এজ এ টাইম পাস, এরকমই মোমবাতি জ্বালায় বসছি। তো প্ল্যান চার্টটা আপনারা কোথায় করছিলেন? প্ল্যান চার্টটা আমরা ভাবলাম যে রুমের ভিতরে যে করব, কিন্তু যেহেতু আন্টি সজাগ ছিল, ওই ফ্রেন্ডের মা যার বাসায় গেছি, তো সে দেখলে কি ভাববে, এই জন্য আমরা ওদের ছাদের কাছে একটা সিঁড়ির যে ঘরটা আছে, ওই ঘরটাই প্ল্যান করলাম যে ওই ঘরটাইতে আমরা প্ল্যান চার্ট করব। মোটামুটি অন্ধকারও এবং আবদ্ধ আছে। হ্যাঁ। ওকে। তারপরে যখন প্ল্যান চার্ট শুরু করলাম, সবাই গোল হয়ে বসলাম, 4 জন ছিলাম, বসলাম আর কি। বসার পরে হঠাৎ করে ছাদের পাশে যে আম গাছ ছিল, মানে বিল্ডিং এর পাশে যে আম গাছ ছিল, ওইগুলো ছাদ ঘেঁষা। আচ্ছা। তো হঠাৎ করে মানে ঝাঁকি দিয়ে উঠলো আম গাছগুলো একটু জোরে। তো সবাই ভাবলো যে মনে হয় হয়তো পশু পাখি, হয়তো বিড়াল টিড়াল। মানে ঝাঁকি দিয়ে উঠলো মানে বুঝিনি, যখন প্ল্যান চার্ট করছিলেন করতে বসে মানে কতক্ষণ পরে? 5 মিনিট পর হঠাৎ করে যে ছাদের পাশে যে আম গাছ ছিল, প্রচন্ড জোরে একটা ঝাঁকুনি দিয়ে উঠলো। তো সবাই ভাবলো যে হয়তো বিড়াল টিড়াল উঠছে, যেহেতু এরকম হয় গাছে টাছে তো মাঝে মাঝে পশু পাখি ওঠেই। এরকম ঝাঁকুনির পরে কি আর কোনো কিছু সিমটম দেখে কিছু হয়েছিল? না, এরকম দেখি নাই। পরে নর্মাল হঠাৎ করে ঝাঁকুনি নর্মাল। তা আমরাও ওইভাবে কোনো করলাম না আর কি, করতেছে তো ইগনোর করলাম। তা আমরা হঠাৎ করে ভাবতেছি যে মানে কি করতেছে, কিছুই তো আসতেছে না, মানে প্ল্যান চার্ট করতেছি কিন্তু কোনো ফিলিংস পাচ্ছি না আমরা। মানে প্ল্যান চার্ট করছেন মানে যেই জন্য প্ল্যান চার্ট করছেন, মানে ওই রকম কোনো কিছুর কোন উপস্থিতি আপনারা টের পাচ্ছেন না। তো একজন বলতেছে চল উঠি, কি করতেছে, তাই বলে মানে উঠে পড়ছি। কিন্তু আমার এক ফ্রেন্ড রাহাত, ও হঠাৎ করে মানে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তা আমরা সবাই 3 জনই উঠে পড়ছি, কিন্তু ও উঠতেছে না, ও জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তো পরে আমরা 3 জন ওর হাত ধরছি, এই মানে আমরা ভাবতেছি ও ফাইজলামি করতেছে, কিন্তু ও উঠতেছে না। তারপরে হঠাৎ করে মানে আমরা 3 জনে জোরে ঝাঁকি দিয়ে উঠাইছি, মানে ওরে হাত টাইনি উঠাইছি। তো তখন ও দাঁড়ায়, ওর সামনে যে ফ্রেন্ডটা ছিল তার একটা থাপ্পড় মারছে, হঠাৎ করে মানে থাপ্পড় মারছে। তো ওই ফ্রেন্ডটারও রাগ হয়ে গেছে, ও একটা জোরে থাপ্পড় মারছে। যখন থাপ্পড় মারছে সে মানে পড়ে গেছে, যে মানে উঠতেছিল না, রাহাত পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে তো আমরা হঠাৎ করে পড়ে গেল কেন কি ভান করতেছে। তারপরে কেউ একজন পানি দিল, মানে ওখানে পানিও ছিল। পানি দেওয়ার পরে ও মানে এরকম চোখ খুললো, পরে বলতেছে যে দোস্ত আমি তো আমার নানিরে দেখলাম, তার নানি অনেক আগেই মারা গেছে। মানে সে কি দেখলো মানে বুঝলাম না আমি, মানে প্ল্যান চার্টের সময় আমরা তো কেউ কিছু দেখি নাই, সে তখন মানে প্ল্যান চার্টের ভিতর নানির কথা মনে করছে। ওকে, তখন নাকি সে ওই যে গাছের ঝাঁকুনিটার পর, হ্যাঁ গাছের ঝাঁকুনিটার পরে হয়তো বা ওই টাইমে উনি আসছে বা সে দেখতে পেয়েছে, তারপরে সেই অবস্থা হয়েছে। মানে পরে আমরা ভয়তে নিচে চলে আসি, নিচে আসার পরে যার যার মতো শুয়ে পড়ি। পরে আর এই ঘটনাটা কারো কাছে বলি না যে এরকম আমরা মানে করছি আর কি।
আসলে মানে প্ল্যানচেট নিয়ে অনেকের অনেক ধরনের কৌতূহল আছে। আমি দেখি যে একটা শ্রেণীর মানে একটু যারা সদ্য মাত্র টিনেজ পার হয়েছে তাদের মাঝে এটা নিয়ে অনেক আগ্রহ, অনেক মানে বিভিন্ন মুভিতে আমরা দেখি, টেলিভিশনে দেখি, বিভিন্ন গল্পের মধ্যে আমরা পড়ি প্ল্যানচেট নিয়ে। জাফর ইকবাল স্যারের, হুমায়ুন আহমেদ স্যারের অনেক লেখা রয়েছে। সো হয় না, মনের মধ্যে অনেক এক্সপেরিমেন্ট করার অনেক কিছু ঢুকে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রেই যদিও কোথাও কারো তেমন কিছুই প্রভাব পড়ে না, হয়তো বা কখনো কখনো মানে কোনো ক্ষেত্রে প্রভাব পড়েও যায়, যেমন আমরা আপনার ঘটনায় পেলাম। তবে প্ল্যানচেট নিয়ে পরবর্তীতে আরো বিস্তারিতভাবে একটু আলাপ করব আমরা, কারণ অনেকের মাঝেই এটা নিয়ে ধারণা রয়েছে, বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণাও রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গায় প্ল্যানচেট নিয়ে অনেক ধরনের অনেক মতবাদ রয়েছে। আদৌ প্ল্যানচেট কার্যকরী কিনা এটা নিয়ে অনেক মানে প্রশ্ন রয়েছে। কারো কারো মতে এটা অনেকটা কার্যকরী প্রক্রিয়া মৃত মানুষদের সাথে, মৃত আত্মাদের সাথে যোগাযোগ স্থাপনের জন্য। অনেকেই বিশ্বাস করে এটা এবং তারা বিলিভ করে যে এটার মাধ্যমে তারা নাকি তাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ মানে তৈরি করতে পেরেছে বা বিভিন্ন আত্মার সাথে যোগাযোগ তৈরি করতে পেরেছে। মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আসলে মানে প্ল্যানচেট নিয়ে অনেকের অনেক ধরনের কৌতূহল আছে। আমি দেখি যে একটা শ্রেণীর মানে একটু যারা সদ্য মাত্র টিনেজ পার হয়েছে তাদের মাঝে এটা নিয়ে অনেক আগ্রহ, অনেক মানে বিভিন্ন মুভিতে আমরা দেখি, টেলিভিশনে দেখি, বিভিন্ন গল্পের মধ্যে আমরা পড়ি প্ল্যানচেট নিয়ে। জাফর ইকবাল স্যারের, হুমায়ুন আহমেদ স্যারের অনেক লেখা রয়েছে। সো হয় না, মনের মধ্যে অনেক এক্সপেরিমেন্ট করার অনেক কিছু ঢুকে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রেই যদিও কোথাও কারো তেমন কিছুই প্রভাব পড়ে না, হয়তো বা কখনো কখনো মানে কোনো ক্ষেত্রে প্রভাব পড়েও যায়, যেমন আমরা আপনার ঘটনায় পেলাম। তবে প্ল্যানচেট নিয়ে পরবর্তীতে আরো বিস্তারিতভাবে একটু আলাপ করব আমরা, কারণ অনেকের মাঝেই এটা নিয়ে ধারণা রয়েছে, বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণাও রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গায় প্ল্যানচেট নিয়ে অনেক ধরনের অনেক মতবাদ রয়েছে। আদৌ প্ল্যানচেট কার্যকরী কিনা এটা নিয়ে অনেক মানে প্রশ্ন রয়েছে। কারো কারো মতে এটা অনেকটা কার্যকরী প্রক্রিয়া মৃত মানুষদের সাথে, মৃত আত্মাদের সাথে যোগাযোগ স্থাপনের জন্য। অনেকেই বিশ্বাস করে এটা এবং তারা বিলিভ করে যে এটার মাধ্যমে তারা নাকি তাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ মানে তৈরি করতে পেরেছে বা বিভিন্ন আত্মার সাথে যোগাযোগ তৈরি করতে পেরেছে। যদিও এটা নিয়ে অনেক ধরনের মতবাদ রয়েছে এবং এটার মতোই অনেকটা আরো একটা প্রক্রিয়ার নাম আছে, আমি ডরে আগে একবার বলেছিলাম, আমি এটা ভুলে গেছি। অনেকে পানির একটা সাউন্ড দিয়ে যে এক ধারায় যখন পানি ঝরতে থাকবে এবং চতুর্দিক একদম নিস্তব্ধ নীরব থাকবে, আর আপনি একটা ফোন রেকর্ডার বা যে কোনো ধরনের একটা রেকর্ডার অন করে তারপরে আপনি কারোর সাথে কোনো আত্মার সাথে যোগাযোগের চেষ্টা করবেন। অনেকে নাকি এরকমও হয়েছে যে তারা যোগাযোগ স্থাপন করেছে এবং রেকর্ডারে বিভিন্ন ধরনের সাউন্ড রেকর্ড ধরা পড়েছে। যদিও এটার 100% প্রুফ কেউ দিতে পারেনি, এটা হচ্ছে এক একজনের বিশ্বাস। তো যাই হোক, আমরা এই বিতর্কিত দিকগুলোতে না যাই, আমরা জাস্ট আপনার সাথে যেটা ঘটেছে আমরা সেটাই শুনি। সো এই ছিল আপনার দ্বিতীয় ঘটনাটা, দ্বিতীয় এক্সপেরিয়েন্স। জি, আর কোন ধরনের কোন এক্সপেরিয়েন্স কি আছে আপনার? হ্যাঁ, আমার আরেকটা ঘটনা আছে আমার নিজের সাথেই ঘটা। প্লিজ আমরা শুনি ঘটনাটা। এটা হচ্ছে 2011 সালের ঘটনা। তখন আমি ইন্টারমিডিয়েট কলেজ ঢাকাতে আসি, আমি স্কুল বাড়িতে করছি, তা ঢাকাতে আসি তখন এই রমজান মাসের ফার্স্টের দিকে আর কি। তো বাড়িতে যাই, আমার আবার খুব মাছ ধরার শখ। আচ্ছা। তো আমাদের বাড়ির পাশেই নদী, গড়াই নদী নাম, তো অনেক বড় চর নদীর সাথেই। একদিন গেলাম মাছ ধরতে, মানে আমার বাড়ির পাশে একটা বড় ভাইরে নিয়ে, নাম হচ্ছে বকুল নাম ছিল তার, বকুল ভাইরে নিয়ে মাছ ধরতে গেলাম। সেও খুব মাছ ধরার প্রতি তার খুবই শখ। তো দুইজন মাছ ধরতে গেলাম। লাইট দিয়ে যে মাছ ধরে, মানে লাইট মারলে মাছ হচ্ছে দাঁড়ায় পড়ে, আর তখন হচ্ছে মাছ ধরার একটা যন্ত্র আছে, ওইটা দিয়ে ধরতে হয় মাছ। মানে মাছ ধরার যন্ত্র বলতে বুঝেছেন চল বা টেটা জাতীয় যে এই ধরনের জিনিসগুলো, মানে এই রকম মাছকে গেথে দিয়ে গেথে না, ও যেহেতু হচ্ছে মাছগুলো খুবই ছোট, নদীর মাছ তো তখন খুবই ছোট, মানে ছোট ছোট বেলে মাছ এগুলো ওই টিন দিয়ে এরকম গোল করা মানে খাঁচা মতো বানানো। ওই খাঁচাটা ওর উপরে ফেলাই দিয়ে তারপরে মানে হাত দিয়ে তখন মাছ উঠাইতে হয়। ওকে। তারপরে মাছ মারতেছি, তখন মানে অনেকক্ষণ হয়েছে, 9টার দিকে গেছি আর কি। মারতে মারতে শ্মশানের দিকে যাচ্ছি আমরা। আমাদের গ্রামটা হচ্ছে হিন্দু অধ্যুষিত, অর্ধেক হিন্দু প্রায় আর অর্ধেক মুসলমান। আচ্ছা। তো ওইখানে হিন্দুদের শ্মশান,
থাকতে শ্মশানের দিকে আবার মাছ একটু বেশি পাওয়া যায়, সবসময় দেখা যায়। কেন এর কারণ জানি না, কারণ হয়তো বা মানুষের মাংস টাংসের জন্য হইতে পারে। না, এখানে তো মানুষের মাংস পাওয়ার কোনো কথা নাই। শ্মশানে আমরা যতটুকু জানি মৃতদেহ মানে দাহ করা হয়, তো সেখানে ওটা থাকার কথা না। মানে আমাদের অন্য কোনো লজিক্যাল কোনো কারণ থাকতে পারে, হয়তো বা পারে, কিন্তু মানে জানি না যে কেন ওইখানে মাছ বেশি পাওয়া যায়। তবে সবাই বলে ওইখানে মাছ বেশি পাওয়া যায়। আমি নিজেও দেখছি, এর আগে যত মাছ মারছি মানে ওইখানে যাওয়ার পরে অনেক বেশি মাছ পাইছি। আচ্ছা, আমরা মানে ম্যাক্সিমাম আমাদের মানে ঘাট থেকে শ্মশানের দিকে যাই মাছ মারতে মারতে। আচ্ছা, তারপর কি হলো? মাছ ধরতেছি, হঠাৎ করে একটা ছায়া, অনেক বড় ছায়া, কিন্তু ওটা তো চর, মানে কোন গাছের ছায়া হবে এরকম কোন, একদম বিস্তীর্ণ খোলা জায়গা। হ্যাঁ, খোলা জায়গা, কোনো বড় গাছ বা এই ধরনের কিছু নেই। অর্থাৎ মানে যেটা বোঝাতে যাচ্ছে যে আপনারা যে ধরনের ছায়া দেখতে পাচ্ছেন এই ধরনের ছায়া পড়ার কোনো কিছু নেই, কিছুই নাই। আচ্ছা, তার যেহেতু চর, কিছু পড়ার মানে কোথাও না, তার ছায়া আমরা আগাচ্ছি, ছায়াও আগাচ্ছে, মানে ছায়া পিছাচ্ছে। আমরা যখন আগাচ্ছি ছায়া পিছাচ্ছে, আমরা যখন আবার পিছাচ্ছি কিছু কিছু মাছ হচ্ছে পানির ভিতর দিয়ে পিছনে চলে আসে, তখন আমরা পিছায় মাছ ধরতেছি, তখন ছায়া আমাদের দিকে আগাচ্ছে। তারা আমি দেখছি, দেখে আমার মানে গায়ের ভিতর কাটা দিয়ে উঠছে, লোমগুলো দাঁড়ায় গেছে। পরে আমি বলতেছি না ওই বড় ভাইরে যে বড় ভাই ভয় পাবে, আর বড় ভাইও দেখছে, বড় ভাই আমারে বলতেছে না যে আমি ভয় পাবো, যেহেতু আমরা দুইজন আছি, যেহেতু ভয় পাওয়া যাবে না। তো হঠাৎ করে ওই বড় ভাই বলতেছে যে সোহেল, আর আজকে মাছ ধরার দরকার নেই, চল বাসায় যাই। তো আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে, মাছ তো অনেক ধরছি। তারপরে দুইজন চলে আসলাম। পরে ওই ছায়াটা ওইখানেই ছিল। মানে আসার সময় একবার আমি দেখলাম যে মানে আমরা যে আসতেছি আমাদের একটু পিছনে, তারপরে বাড়ির কাছে যখন চলে আসে তখন আর নাই, মানে ওই চর পর্যন্তই ছায়াটা ছিল। ছায়াটার আসলে আকৃতিটা কি রকম ছিল, মানে কি ধরনের ছায়া দেখতে পেয়েছেন? আকৃতিটা এরকম। অন্ধকারে আপনারা ছায়াটা কিভাবে দেখতে পেলেন? অন্ধকারে মানে তখন একদম মানে জ্যোৎস্না, মানে জ্যোৎস্না খুবই মানে হালকা যে জ্যোৎস্না হয় ওই রকম জ্যোৎস্না ছিল আর কি। তারপর দুইজন যখন চলে আসলাম, মানে ওই ছায়াটা তখন আমাদের মানে চর পর্যন্ত আমাদের সাথে ছিল। তারপর আমরা যখন বাড়ির কাছে আসলাম তখন কেউ কাউকে বলে নাই ওই পর্যন্ত। তার বাড়ির কাছে আসার পর বকুল ভাই আমারে বলতেছে যে তুই কি কিছু দেখছিস? তা আমি বলছি হ্যাঁ দেখছি, আপনি কি কিছু দেখছেন? তো বলছে হ্যাঁ, সেই জন্যই তো চলে আসলাম, কিন্তু যে কি দেখলাম ওই রকম এর ব্যাখ্যা আমি এখনো জানি। ওকে, মানে এই হচ্ছে আপনার টোটাল এক্সপেরিয়েন্স গুলো, প্যারানরমাল এক্সপেরিয়েন্স গুলো। জি, আসলে মানে এই যে ঘটনাগুলো আমরা শুনলাম, আমি জানি যে এই ঘটনাগুলো নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করবে। কেউ হয়তো সত্যি সত্যি বিলিভ করবে, কেউ হয়তো বিলিভ করবে না, বিভিন্ন ধরনের মন্তব্য করবে। তো আমি প্রত্যেককে বলতে চাই যে আসলে এটা হচ্ছে তার বিলিভ, তার যে ভয়ের জায়গাটা, সে ভয়ের জায়গাটা প্রকাশ করেছে। আমাদের অতিথি যারা আসে তারা যে তার ভয়টা পেয়েছে সেই ভয়ের এক্সপেরিয়েন্সটা তুলে ধরে, এবং ভয় পাওয়া না পাওয়াটা সম্পূর্ণটা আপনার ব্যাপার। একজন মানুষের ভয় পাওয়ার লেভেল এক এক রকম, এবং যে এনভায়রনমেন্টের কথা বলা হচ্ছে না, ওই এনভায়রনমেন্টে যদি যারা এই মুহূর্তে অনেক চিন্তা ভাবনা করছেন যে এটা হয়তো একদম বিশ্বাসযোগ্য না, ধুর ভুয়া কথা হচ্ছে, কিন্তু আমার ধারণা যদি ওই এনভায়রনমেন্টে গিয়ে আপনি এই ধরনের পরিস্থিতি চিন্তা করেন, হয়তো বা আপনার কাছে আপনার মতবাদটা বা আপনার বিশ্বাসটা, আপনার ধারণাটা একটু হলেও পাল্টে যেতে পারে। তো যাই হোক, প্রত্যেকের চিন্তা ভাবনাকে আমরা শ্রদ্ধা রেখে, সম্মান রেখেই বলছি। আমরা প্রত্যেকের এক্সপেরিয়েন্সটুকুকে তুলে ধরার চেষ্টা করছি, এবং বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণই আপনার ব্যাপার। সো অনেক ধন্যবাদ সোহেল ভাই আপনাকে আমাদের এই জার্নিতে এসে আমাদের সাথে আপনার ঘটনাগুলো শেয়ার করার জন্য। আপনাকেও ধন্যবাদ। তো যাই হোক, এবার সোহেল ভাইয়ের পর আমরা আরো একজন অতিথি আমাদের সাথে আছে, আমরা তার ঘটনায় যাব, তার ঘটনাগুলো আমরা একটু শোনার চেষ্টা করি। আমি জানি যে এর মধ্যে ঢাকা শহর অনেকটাই ফাঁকা হতে শুরু করেছে এবং ঈদের ছুটি শুরু হচ্ছে। একটা বেশ লম্বা দীর্ঘ ছুটি আমাদের সামনে অপেক্ষা করছে। বাড়ি যাওয়ার ক্ষেত্রে সেফ জার্নিটা বাছার চেষ্টা করবেন। তো যাই হোক, সো আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমাদের অতিথির কাছেই চলে যাই এবং প্রথমে তার পরিচয়টা একটু জানবো ভালো করে। যদিও আমরা জানি, তো আমাদের সবারই পরিচিত হওয়া দরকার প্রত্যেকের সাথে। আপনার নামটা? মোহাম্মদ ইসমাইল হোসেন। আচ্ছা ইসমাইল, আপনি কি করেন বর্তমানে? আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ 3rd ইয়ারে পড়তেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। ওকে, সো ইসমাইল ভাই, আপনার একটা ঘটনা আছে আমরা যেটা ডট টিমের কাছে শুনেছি। সো খুব ছোট আমি জানি ঘটনাটা, কিন্তু তারপরেও অনেকটা সিগনিফিক্যান্ট, অর্থাৎ আপনার পয়েন্ট অফ ভিউ থেকে
আমরা ঘটনার দিকে চলে যাই, কি ঘটনা ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল 2007-এ, আমি যখন ক্লাস 8-এ পড়ি। তখন ঘটনাটা ছিল আমি কোথায় ঘটনাটা? আমার গ্রামের বাড়িতে। কোথায় এটা? এটা হলো চাঁদপুর, ফরিদগঞ্জ উপজেলায়, রামপুর এরিয়া। ওকে, কিছুদিন আগে আমরা চাঁদপুর থেকে আসলাম। হ্যাঁ, ওই তো এটা আমি তখন গ্রামে ছিলাম। তো ব্যাপারটা ছিল যে আমার বাবা, আমি স্কুলে, আমার স্কুল ছিল হলো আমার বাজারে। আচ্ছা। তো বাজারে স্কুলে আমি স্যারের কাছে পড়ে রাত্র 8টা, 8:30, 9টা পর্যন্ত পড়তাম। তখন তো বৃত্তি ছিল আমার ক্লাস 8-এর। তো বাবা আমাকে নিয়ে আসতো বাড়িতে। তো একটা সময় একদিন হলো যে বাবা কোনো কারণে আমাকে আনতে যায়নি। আচ্ছা। তো পরে আমি নিজেই ডিসিশন নিলাম যে আমি নিজেই চলে যাব বাড়িতে। বাড়িতে আসতে আসলে খুব একটা সময় লাগে না, বাজার থেকে 15 মিনিটের রাস্তা। তো আমি হাঁটা শুরু করছি নিজেই। আস্তে আস্তে একটা পর্যায়ে বাড়িতে আসার একটু আগে আমাদের একটা বড় বিল আছে। বিল পার হয়ে যখন আমি মানে আমাদের বাড়িতে ঢুকবো, মানে বাড়ির রাস্তায় ঢুকবো। আপনি কি পুরো রাস্তা একাই আসছেন? মানুষজন ওই সময়টাতে আসলে গ্রামের তেমন একটা লোক থাকে না, কারণ আসলে ওই সময়টা রাস্তা পুরো জনমানব শূন্য, মানে একটা ভয় কাজ করে আসলে। আচ্ছা। তো মানে আমি নিজে মানে আসতেছি আসলে ভয়ে, আমি আমার নিজের মতো করে হাঁটতেছিলাম। তো যখনই আমি বিল পার হয়ে আমার বাড়ির রাস্তায় ঢুকবো, আর 2-3 মিনিটের রাস্তা, তখন যেটা হলো যে আমি হাঁটতেছি, বাট হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে হঠাৎ করে আমি একটা ভয় অনুভব করতেছি, মানে আমার শরীরে কিছু একটা হচ্ছে, শরীর মনে হচ্ছে যে শিহরে উঠতেছে। আচ্ছা, হঠাৎ করে শরীর কাটা দিয়ে ওঠে না অনেক সময়? মানে এইরকম আমি হঠাৎ করে আমার শরীরের লোম দাঁড়ায় গেল, মানে আমি একটা ভয় অনুভব করতেছিলাম। তো ব্যাপারটা যেটা হলো যে তখনই আসলে মানে আমি হাঁটতে হাঁটতে আমাদের পারিবারিক কবরস্থান, যেটা আমাদের বাড়ি থেকে একটু দূরে আর কি, ওই রাস্তাতে, হ্যাঁ, ওই কবর পার হয়ে আমাদের বাড়িতে যেতে হয়। 2-3 মিনিটের রাস্তা আর কি। তো ব্যাপারটা যেটা হলো, তখনই আমার কবরের পাশে মানে আমার একটা ভয় কাজ করতেছে, আর আমি হাঁটতেছি আস্তে আস্তে, ধীরে ধীরে পা চেপে মানে আগাচ্ছিলাম। তো একটা পর্যায়ে যেটা হলো যে মানে আমি সামনে কিছু একটা ছায়া অনুভব করতেছি, দেখতেছি, চোখের মধ্যে লাগলো, যেটা দেখে আমি বুঝতেছিলাম না আসলে কি করব, যে আমি কি দেখবো নাকি মানে কি করবো, আমি অ্যাভয়েড করে যাবেন। হ্যাঁ, মানে আমি বুঝে উঠতে পারতেছিলাম কি আমি ওইদিকে তাকাবো নাকি আমি আমার মতো করে হেঁটে যাব। বাট তারপর আমি মানে তাকালাম, তাকিয়ে আমি যেটা দেখলাম সেটা আসলে অনেকটা বিভৎস ছিল। ব্যাপারটা এইরকম দেখলেন? এটা হলো ওই কবরস্থান জাস্ট ক্রস করব এই সময়টাতে। মানে না, আমি বলতে চাচ্ছি জিনিসটা আপনি দেখেছেন যে মানে কি আপনার রাস্তায় দেখেছেন নাকি কবরস্থানে দেখেছেন? কবরস্থানে ব্যাপারটা ছিল, ওখানে মানে আমাদের বাড়িরই 2-3টা বাড়ি ছিল, তো এইদিকে একটা রাস্তা আমি যাব সোজা, ওই ঠিক 3 রাস্তা মোড়টাতেই। মানে আমাদের পারিবারিক কবরস্থান হলো পাশে, আর রাস্তা দিয়ে আমরা যে যার বাড়িতে যাই আর কি। দ্যাট মিনস হচ্ছে রাস্তার মধ্যেই জিনিসটা। হ্যাঁ, ওই 3 রাস্তা বলতে কি ছোট ছোট রাস্তা বাড়িতে যাওয়ার, একটা মোড়। কিরকম, কি দেখলেন আপনি? জাস্ট আমি যেটা দেখলাম টোটালি একটা বিভৎস চেহারা, একটা বডি দেখতেছি, বাট বডির উপরের অংশটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু বডির নিচের অংশটা আমার চোখে পড়তেছে। তো বডি বলতে মানে কোন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন? জাস্ট ঘাড় পর্যন্ত, মানে ঘাড় মাথা এই জিনিসটা দেখা যাচ্ছে না, জাস্ট একটা বডি আসতেছে কিন্তু তার মাথা নাই, ঘাড় মাথা এটা নাই, মানে আমি উপরের অংশটা দেখতেছি না। তো জাস্ট আমি এটা দেখে আসলে আমি বুঝতেছিলাম না মানে আমি কি দেখতেছি, বা আমার টোটালি শরীর পুরো মানে অবশ্যই মতো হয়ে আসলো। পরে আমি আসলে সেন্সলেস হয়ে গেছি। একটা পর্যায়ে আমি নিজেকে পরে মানে আমার ঘরে দেখছি যে আমি বাসায় শুয়ে আছি। মানে কি ঘটেছিল, মানে আপনি বুঝলাম না, হঠাৎ করে ওখান থেকে বাসায় শুয়ে আছেন মানে? এরপরে আসলে টোটালি ওইটা দেখে আমি টোটালি সেন্সলেস, মানে এর পরের কাহিনীটা আমি মানে তখন আর আমার ছিল না। পরে আমি বাড়িতে এসে যেটা জানলাম যে আসলে বিষয়টা আমাকে অনেকক্ষণ যাবৎ বাড়িতে আসতে, মানে আমি আসতেছিলাম না, বাড়িতে যাই নাই, পরে বাড়ি থেকেই আমাকে মানে আমার খোঁজ নেওয়ার জন্য ওই রাস্তায় আসতেছিল। তো আসলে খুব একটা দূরে ছিলাম না, কাছাকাছি তো চলে আসছি। তো বাড়িতে ওই আম্মা সহ আমার বোন সহ আসতেছিল এই নিয়ে। তো আমাকে যেটা দেখলো যে আমি ওই রাস্তায় পড়ে আসি, পরে ওনারাই আমাকে ধরে নিয়ে আসলো বাড়িতে, এসে ওই পানি টানি দিয়ে টুকটাক একটু মানে একটা পর্যায়ে আমার সেন্স আসছে, আমি বুঝতেছি, বাট আমি নিজেও বুঝতেছিলাম না যে আসলে আমি কোথায় বা আমার এই অবস্থা কেন। পরে তারা আমাকে যেটা বললো যে আমাকে ওখান থেকে নিয়ে আসছে। সো এইটা হচ্ছিল আপনার এক্সপেরিয়েন্স? আমার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স, আমার নিজের সাথে ঘটনা। আমি আসলে বলি না যে মানে
এক একজন মানুষের এক্সপেরিয়েন্স গুলো শুনে আমরা বিভিন্ন ধরনের মন্তব্য খুব ইজিলি করে ফেলতে পারি, কিন্তু আমি এতটুকু বলি যে আপনি জাস্ট একটা বার চিন্তা করেন, মানে ওনার এনভায়রনমেন্টটা চিন্তা করেন যে এমন একটা পরিবেশে ছিল, চতুর্দিকে একদম শুনশান নীরবতা, নিস্তব্ধতা, রাস্তায় একটা মানুষ নেই, সেই রাস্তা দিয়ে একা হেঁটে যাচ্ছে এবং পাশে একটা কবরস্থান। জাস্ট আপনি এতটুকু চিন্তা করেন, রাতের বেলা আপনি এমন একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এবং পাশে কবরস্থান রয়েছে বা শ্মশান রয়েছে, হোয়াট এভার যেটাই রয়েছে, বা বাঁশঝাড় রয়েছে, আপনি এমন একটা রাস্তায় রাতের বেলা একা একা নির্জন রাস্তায় হেঁটে যাচ্ছেন, আপনি কি ফিল করবেন? হয়তো এমন সময় ছোট্ট একটা বেড়ালের ডাকও আপনার কাছে অনেক ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু আপনি যখন আপনার ড্রয়িং রুমে বসে বেডরুমে শুয়ে আপনি এই ঘটনাগুলো শুনবেন, আপনার কাছে নিতান্তই অমূলক মনে হতে পারে। তো যাই হোক, প্রত্যেককে আবার বলি, প্রত্যেকের চিন্তাধারা প্রত্যেকের ব্যক্তিগত, আপনি কোনটা বিলিভ করবেন করবেন না সম্পূর্ণই আপনার ব্যাপার। সো অনেক ধন্যবাদ আপনাকে যে আমাদের এই জার্নিতে এসে আপনার এই ছোট এক্সপেরিয়েন্সটা শেয়ার করার জন্য। জি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আমি আমার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সটা সবার সাথে শেয়ার করতে পেরে। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আই থিঙ্ক মানে ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমি এখনো বুঝতে পারছি না। আমি অপেক্ষা করব শ্রোতাদের রেসপন্স পাওয়ার জন্য যে কিরকম লেগেছে ঘটনাগুলো। আমার কাছে ভালো লেগেছে কিছু কিছু ঘটনা, তবে একটা ঘটনায় বলেছিলাম যে প্ল্যানচেট নিয়ে একটা ঘটনা আছে আমরা যেটা শুনেছি, এবং বলেছিলাম যে প্ল্যানচেট নিয়ে কিছু বলবো পরবর্তীতে বিস্তারিতভাবে, কিন্তু আজকে যেহেতু সময়টা অনেক কমে এসেছে এবং সময়ও হাতে কম, সো আজকে আর আমরা প্ল্যানচেটের বিষয়ে যাচ্ছি না। কোনো একটা এপিসোডে প্ল্যানচেট নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। তবে আপাতত যেটা করব যে এই স্কুলের এখানে আমরা কেন এলাম সেই ঘটনাটা একটু সবার সাথে এবার আমরা শেয়ার করব। শান্ত, তুমি শুরু করো। আজকে আমরা যে স্কুলটাতে আছি, এই স্কুলটা কিন্তু এই এলাকার খুব বিখ্যাত একটা স্কুল, কিন্তু সমস্যাটা শুরু হয় হচ্ছে আজকে থেকে 7 থেকে 8 বছর আগে। সেই সময় যে প্রবলেমটা শুরু হয়, মানে সব স্কুল ভালো মতো চলছিল, ছেলেমেয়েরা পড়াশোনা করছে, সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে, কিন্তু একদিন হঠাৎ করে রেজাল্ট হওয়ার পরে, মানে রেজাল্ট একটা মেয়ে ফেল করে, এবং ফেল করার পরপরই সে ডিসিশন নেয় যে সে আর বাসায় ফিরে যাবে না, এবং সে তখনই সামহাও এমন কিছু করে সুইসাইড করে, মানে বাথরুমে তার লাশ পাওয়া যায় পরে। তো তারপর থেকে স্কুলের মানে মেয়েরা যারা ছিল তারা বাথরুমে যেতে অনেক বেশি ভয় পেত, তাদের মনে হতো কিছু না কিছু ঘটছে, অনেক কিছু থেকে পরে অজ্ঞান হয়ে গেছে। তো এইটা বেসিক্যালি সমস্যাটা শুরুটা হয় তখন থেকেই। তো আস্তে আস্তে করে সমস্যাটা এত বেশি বেড়ে যায় যে একটা পর্যায়ে গিয়ে এমন হয়, দেখা যাক যে মানে মনে করো যে ক্লাসে কেউ নেই, একজন বসে আছে, সবাই মনে করো টিফিন টাইমে চলে গেছে নিচে, তখন হচ্ছে এমন কিছু ঘটলো যে ওই মেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে, মানে অন্যান্য যারা সাধারণ স্টুডেন্ট ছিল এরকম। তো এরকম সমস্যাগুলো হতেই থাকে আর কি। আসলে এটা এমন পর্যায়ে চলে গেছে, যদি একটা দুইটা বাচ্চার মধ্যে এটা ঘটে তাহলে হচ্ছে এটা কিন্তু অনেকটা স্বাভাবিকভাবে ধরে নিয়ে যায়। এটা ফ্রিকুয়েন্টলি যদি অনেকের মাঝেই ঘটে দেখা যায়, মানে তখন বিষয়টা আসলে একটু উইয়ার্ড মনে হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যখন এখানে একটা এই ধরনের সুইসাইডাল কেস ঘটে গেছে এবং সবার মাঝেই একটা কিন্তু কম বেশি আতঙ্ক আছে। সুইসাইড নিয়ে আমরা সবাই একটু কম বেশি ওই মৃত্যুটাকে কিছু না কিছু ভাবে ভয় পাই। আর অনেকে বলে থাকে যে যারা সুইসাইড করে মারা যায় তাদের আত্মা নাকি দুনিয়াতে আমাদের আশেপাশেই ঘুরে বেড়ায়। সো এটা নিয়ে অনেক ধরনের কথা মানে রয়েছে যে আত্মা খুব কষ্ট পায়, কষ্টটা লাঘব হওয়ার আগ পর্যন্ত মানে সেটা নাকি ঘুরে বেড়ায়। হ্যাঁ, কোনো না কোনো ভাবে সেটা তার মানে যেই লক্ষ্যটা আছে লক্ষ্যটা পূরণ করতে চায়, কারণ আত্মার কিন্তু এত পাওয়ার নেই। আমি জানি না আমরা এই জিনিসগুলোকে এত ভয় পাই না। এই জিনিসগুলোর যদি কোনো কিছু এক্সিকিউশনে যেতে হয় তাহলে কিন্তু কোনো না কোনো একটা পার্থিব শরীর বা আমরা যাই বলি কোনো কিছু একটাকে ভর করে করতে হয়, অবশ্যই করতে। নিজেদের তরফ থেকে কোনো কিছু করার ক্ষমতা নাই। সো মানুষ কিন্তু মানে উপরওয়ালাই মানুষকে এভাবেই তৈরি করেছে। আমরা কেন সবাই এত কিছুতে ভয় পেতে যাব? তবে হ্যাঁ, মানে খুব বেশি দুঃসাহস কখনো কখনো বিপদ ডেকে আনবে বা ডেকে আনে। সো আমরা কোনো কিছুতে দুঃসাহস যেন না দেখাই। তো যাই হোক, স্কুলের ঘটনায় আসি আবারও। সো এই ঘটনা যখন এভাবে ঘটতে থাকে তখন মানে
পুরো স্কুলের মানে স্টুডেন্টদের মধ্যে একটা ভীতি ছড়িয়ে যায় এবং এটা মোটামুটি এলাকাতেও ছড়িয়ে যায়, সেটা অবভিয়াসলি গার্ডিয়ানদের মাঝেও এই ভীতিটা ছড়িয়ে যায় এবং ইন দ্য মিনটাইম বিল্ডিংটাও আস্তে আস্তে একটু পুরনো হচ্ছে। তো সবকিছু মিলিয়ে কর্তৃপক্ষ ডিসিশন নিয়েছে যে আরেকটা নতুন বিল্ডিং করে ওখানে শিফট হয়ে যাবে। দেন সেটাই হয়, একটা নতুন বিল্ডিং হয়েছে এখান থেকে বেশ খানিকটা দূরে এবং ওখানেই বর্তমান স্কুলের কার্যক্রম চলছে। আর এই যে বিল্ডিংটা রয়েছে এটা পরিত্যক্ত অবস্থায় আছে, হয়তোবা যে কোনো সময় ভাঙা হতেও পারে বা যে কোনো কিছুই হতে পারে, কিন্তু আপাতত এটাতে ক্লাস হচ্ছে না, কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস হচ্ছে না। এমনকি স্টুডেন্টরাও আসে না, দিনের বেলা রাতের বেলা কখনোই আসে না, আসে এই না। বিল্ডিং এর সামনেই তবে আসে। একটা জিনিস মানে আমি হয়তোবা একটু ভুলই বলেছি, সেটা হচ্ছে যে কোনো অ্যাক্টিভিটিস নেই। আই এম নট শিওর যে এখানে কোনো অ্যাক্টিভিটিস নেই, হয়তোবা অ্যাক্টিভিটিস আছে, কিন্তু আমাদের মানুষদের পক্ষে সেই অ্যাক্টিভিটিসটা আন্দাজ করা সম্ভব হচ্ছে না। ডেফিনেটলি এখানে কিছু না কিছু অ্যাক্টিভিটিস আছে, দ্যাটস ওয়াই আজকে এই বিল্ডিংটা পরিত্যক্ত হয়ে গেছে, পরিত্যক্ত হওয়ার সময়ের আগেই। তো এই ছিল আর কি মোটামুটি স্কুলটা। আমরা আরো বিস্তারিত ভাবে বর্ণনা দিতে পারতাম, বাট একটা ইথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা সেটা করতে পারি না। আমি আগেই বলেছি যেহেতু এটা একটি স্কুল নিয়ে কখনো ভীতি ছড়াক এটা আমরা কখনোই চাই না। তবে হ্যাঁ, এতটুকু মানে সুখের খবর হচ্ছে যে বর্তমানে যে বিল্ডিং এ ক্লাস হচ্ছে বা কার্যক্রম হচ্ছে সেখানে কিন্তু কোনো ধরনের কোনো কিছু ডিস্টার্বের কথা, কোনো ঝামেলার কথা আমরা এখনো পর্যন্ত শুনতে পাইনি এবং তারা বেশ খুব স্বাভাবিকভাবেই ক্লাস করছে, আসা যাওয়া করছে, কেউ তেমন কোনো প্রবলেমও ফেস করছে না। সো এই ছিল ওখানকার মুন্সিগঞ্জের এই স্কুলটির কাহিনী।